মানে আসবেই, আইসোমারিজম থেকে আসবেই, সেটা অপটিক্যাল থেকে হোক, সেটা জিওমেট্রিক থেকে হোক, সেটা টটোমারিজম মেটামারিজম যা মন চাই হোক, আসবে এটা নিশ্চিত। তাহলে আসো আমরা আজকে দেখবো যেটা, সেটা হলো আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমারিজম। আলোক সমাণু, এটাকে আমরা বলতেছি অপটিক্যাল আইসোমারিজম। আইসোমারিজম, তাহলে এটা আমরা দেখবো। দেখো অপটিক্যাল আইসোমারিজম আমরা কি বলছিলাম, আমি একটা শব্দ কিন্তু সেদিন লিখছিলাম, কনফিগারেশন। 3D ফিগারকেই কিন্তু আমরা কনফিগারেশন বলছিলাম, তাই না? এখন এই অপটিক্যাল মানেই তো আসলে বুঝতেছে এখানে আলোর সাথে কোনো একটা সম্পর্ক আছে। তাহলে জিওমেট্রিক্যালের ক্ষেত্রে যেমন তুমি তিনটা কন্ডিশন মনে রাখছিলা, এরকম এখানেও কিন্তু তিনটা কন্ডিশন মনে রাখতে হবে, ঠিক আছে? মানে জিওমেট্রিকের ক্ষেত্রে আমরা কি কি কন্ডিশন বলছিলাম, দেখো একটু রিপিট করি যাতে দুইটা একসাথে চলে যায়। হ্যাঁ, শেষ হয়ে যাবে এটা অপটিক্যাল, আজকে আইসোমার শেষ করে দেবো ইনশাল্লাহ, যত তার মানে টাইনা মাইনা হইলেও শেষ করবো। তাহলে জিওমেট্রিক্যালের ক্ষেত্রে আমরা বলছিলাম সেটা হয় ডবল বন্ড, মানে আনস্যাচুরেটেড হবে অথবা সাইক্লিক হবে, ঠিক আছে? 2 নাম্বার বলছিলাম এ বি ইজ ইকুয়াল টু, মানে এ ইজ নট ইকুয়াল টু বি অ্যান্ড সি ইজ নট ইকুয়াল টু ডি। আরেকটা আমরা কি বলছিলাম, যে আমাদের ঘূর্ণন থাকবে না। এই তিনটা কিন্তু আমরা শর্ত বলছিলাম। আর এই যে আলোক সক্রিয়তার ক্ষেত্রেও, মানে এই সমানতার ক্ষেত্রেও, এই আলোক সমানতার ক্ষেত্রেও তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত, এটা কিন্তু এমসিকিউর জন্য একদম হাইয়েস্ট লেভেলের ইম্পর্ট্যান্ট, আর রিটেনের জন্য তো বললামই যে 80% 90% সম্ভাবনা এটা ওইটা আর কি মিলে আসতে পারে। তাহলে আসো আমরা একটু কন্ডিশনগুলো দেখি যে অপটিক্যাল আইসোমারিজমের কন্ডিশন কি, তারপর আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে সেদিনের মতোই। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের খুব সোজা হয়ে যাবে বোঝা। তাহলে 1 নাম্বার হলো তোমার কাইরাল কার্বন থাকবে, ঠিক আছে? কন্ডিশন, তাহলে শর্তটা কি, যে অপটিক্যাল আইসোমারিজম দেখানোর শর্তটা কি? 1 নাম্বার কন্ডিশন হলো তোমার কাইরাল কার্বন থাকবে। দেখো বানানটা খেয়াল করো, CHRAL, কাইরাল কার্বন থাকবে। এটাকে বাংলাতে বলি আমরা অপ্রতিসম, ঠিক আছে? অপ্রতিসম কার্বন থাকবে, অপ্রতিসম কার্বন থাকবে। আচ্ছা, অপ্রতিসম কার্বন কি জিনিস আমি একটু পরে বুঝাইতেছি, আগে তিনটা কন্ডিশন লিখি, ঠিক আছে? 2 নাম্বার হইতেছে তোমার, যেহেতু এটা আলোর সাথে সম্পৃক্ত, একটা মিররের মানে সাথে কিন্তু আমরা তুলনা করতে পারি। লাইট মানে কি, লাইট মানে হলো একটা মিরর তৈরি করবে, একটা ছায়া তৈরি করবে, তাই না? লাইট মানে তোমার বডির পিছন থেকে যদি কেউ লাইট ফোকাসিং করে, তাহলে তোমার সামনে তো একটা ছায়া তৈরি হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে 2 নাম্বারে আমরা বলবো এটা হলো, মানে একজন আরেকজনের সাপেক্ষে তোমার কি হবে, দর্পণ প্রতিবিম্ব হবে, ইমেজ তৈরি করবে, মিরর ইমেজ তৈরি করবে। সোজা কথায় যদি বলি, আমরা একজন আরেকজনের সাপেক্ষে ইমেজ তৈরি করবো, মানে ফরমেশন অফ মিরর ইমেজ, ঠিক আছে? দর্পণ প্রতিবিম্ব তৈরি করবে এরা, ওকে? মানে এটাকে বাংলাতে আমরা বলি দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব তৈরি করবে, ঠিক আছে? এটা হলো মূল কথা। মানে বিষয়টা খুবই সিম্পল। এই খাতার পাতাটা যদি কি হয়, একটা আয়না হয়, আয়না মানে কাঁচ, যেটা গ্লাস আমরা যেটাকে বলি, ঠিক আছে? আমি যদি এই হাতটা এখানে রাখি, তাহলে তো নিচে অবশ্যই কি দেখাবে, একটা প্রতিবিম্ব দেখাবে না, একটা ইমেজ দেখাবে না? তাহলে এরকম তৈরি হবে। মানে একটা যৌগ তুমি একটা কাচের সামনে, একটা গ্লাসের সামনে রাখলা, তাহলে তো কাচের ভিতরে বা গ্লাসের ভিতরে তো ওই যৌগটা তৈরি হবে, দেখাবে না? এটাই হলো আমরা বলতেছিলাম যে দর্পণ প্রতিবিম্ব। আচ্ছা, সামনে দেখাবো, আরো বিস্তারিত তো বলতেই হবে। তাহলে তিনটা কন্ডিশনের ভিতর দুইটা বলে ফেলছি। 3 নাম্বার হলো, মানে কনফিগারেশন একজন আরেকজনের উপর অসমানুপাতিত হবে, ঠিক আছে? কনফিগারেশন মানে কি, 3D পিকচার যেটা, এটাই আর কি। তাহলে কনফিগারেশন, কনফিগারেশন অসমানুপাতিত হবে। এটা আমি একটু হাতে দেখাইতেছি, দেখো, অসমানুপাতিত হবে। দেখো প্রথমটা কিন্তু মানতেই হবে, প্রথমটা না থাকলে কিন্তু বাকিগুলা শর্ত দিয়ে কোনো লাভ নাই, প্রথমটা থাকতেই হবে। তার মানে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। সেদিন যেমন বলছিলাম যে আমাদের বাকি যা মন চাই থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু যৌগটা হয়তো সাইক্লিক হতে হবে, নয়তো কি হবে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড হতে হবে। ডবল বন্ড ট্রিপল বন্ড সাইক্লিক হইলে কিন্তু পরেরগুলো অটোমেটিক এমনি মানবে, তাই না? আর কাইরাল কার্বন এখানেও একই অবস্থা, যে কাইরাল কার্বন থাকলে পরেরগুলো সাধারণত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এটা হলো মূল কথা। বাট কাইরাল কার্বন না থাকলে কিন্তু পরেরগুলো শর্ত দিয়েও কোনো লাভ নাই। পরের দুইটা থাকতে পারে কিন্তু কাইরাল কার্বন নাই, তাহলে সেটা আসলে আলোক সমানতা দেখাবেই না, সোজা কথা। একটু ভেরিয়েশন কিছু কিন্তু আছে আগেরটার তুলনায়, যে আগেরটা তোমার প্রথমটার উপর দ্বিতীয়টা ডিপেন্ড করতো, বাট এখানে কিন্তু সেটা নাও হতে পারে। কাইরাল কার্বন নাই, বাট বাকি দুইটা দেখাইতেছে, হতেই তো পারে। সালফিউরিক অ্যাসিডটা আমি একটা গ্লাসের সামনে ধরছি, তাই না? সে তো অবশ্যই একটা মিরর ইমেজ তৈরি করবে, কিন্তু ওর ভিতরে তো আমাদের কাইরাল কার্বন নাই। কিন্তু তার মানে এই না যে ওই বেটা আসলে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে।
এটা কিন্তু একটু ভেরিয়েশন আছে, মানে সেমই আর কি, মানে কন্ডিশনগুলো এইখানেও তিনটা ওইখানেও তিনটা, এইভাবে আর কি মনে রাখতে পারো। বাট একটু ডিফারেন্স হলো এই আর কি, যে ওইটার এক নাম্বার কন্ডিশনের উপর বাকি দুইটা ডিপেন্ড করতো, বাট এখানে কিন্তু এক নাম্বারের উপর বাকি দুইটা ডিপেন্ড করতেও পারে, নাও করতে পারে। এই হলো মূল কথা। বাট এক নাম্বার থাকতেই হবে, এক নাম্বার না থাকলে বাকি দুইটা থাকলেও কোনো দেখার বিষয় না, আমাদের অপটিক্যাল আইসোমারিজম দেখাবেই না। এখন আসো আমরা একটু একটা একটা করে দেখার চেষ্টা করি। কাইরাল কার্বনটাকে একটু খেয়াল করো, আমি তিনোটা একটু বিস্তারিত বলবো, কারণ এই তিনটার উপরই তো আমাদের ডিপেন্ড করবে এই অপটিক্যাল আইসোমারিজম, তাই না? তাহলে এই তিনটা একটু খেয়াল করো। তাহলে তিনটা শর্তই কিন্তু আমাদের ফিল আপ হতে হবে। এক নাম্বার তো এক নাম্বারটা লাগবেই, বাকি দুইটা ফিল আপ হইলেই আমরা বলতে পারবো অপটিক্যাল আইসোমারিজম বা দেখাইছে, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু দেখি প্রত্যেকটা শর্ত কি বলছে। কাইরাল কার্বন বা ওই যে অপ্রতিসম কার্বন বলতে আসলে কি বোঝায়, একটু মনোযোগ দিও, কারণ এখান থেকে এমসিকিউ অ্যাভেলেবেল দেখবা, বই খুললেই, তারপরে টেস্ট পেপার খুললে, গাইড খুললেই দেখবে এখানে এমসিকিউর কোনো অভাব নাই। কাইরাল কার্বন, কাইরাল কার্বন মিন্স আমরা জানি কার্বনের চারটা হাত থাকে, তাই না? যদি কার্বনের চারটা হাতে চারটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকে, খেয়াল করো আমি আবার বলতেছি, যদি চারটা হাতে, মানে একটা কার্বনের কয়টা হাত? চারটা হাত না? এই একটা হাত, এই একটা, এই একটা, এই একটা, মানে চারদিকে চারটা হাত আছে। যদি চারটা হাতে চারটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকে, ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, ঠিক আছে, তাহলে সেই কার্বনকে আমরা বলবো হইতেছে কাইরাল কার্বন, মানে ফোর ডিফারেন্ট গ্রুপ, ফোর ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, ফাংশনাল গ্রুপ ইন সেম কার্বন, ঠিক আছে, ইন সেম কার্বন, মানে একই কার্বনের মধ্যে যদি চারটা ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হইতেছে কাইরাল কার্বন। এটাই হলো শেষ কথা, এখানে আর এখানে তেমন কিছু জানার নাই। তাহলে একটা এক্সাম্পল যদি দেই, ধরো একটা আমাদের অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, এটা পড়াবো ইনশাল্লাহ আমরা জুলজিতে 3 নম্বর চ্যাপ্টারে, ওই যে যখন আমরা নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশন পড়বো না, সেখানে আমরা বিভিন্ন অ্যাসিডের সাথে পরিচিত হবো ইনশাল্লাহ। তাহলে এখানে হইতেছে আমি যেটা লিখতেছি, এটা হলো আমাদের ল্যাকটিক অ্যাসিড, COOH, এই পাশে OH, তুমি উল্টাপাল্টা করে দিতে পারো, সমস্যা নাই। তবে ওই যে একটা জিনিস কিন্তু মনে রাখতেই হবে, যে যার প্রাধান্য বেশি তাকে কিন্তু উপরে রাখতে হবে। যেমন COOH, এই যৌগটা কি অ্যাসিড না? তাহলে COOH এটা কিন্তু উপরে থাকবে। যদি অ্যালডিহাইড গ্রুপ থাকতো, কার্বক্সিলিক অ্যাসিড না থাকতো, তাহলে কিন্তু অ্যালডিহাইডটা সবার উপরে থাকতো। সংকেত লেখার ক্ষেত্রে এগুলো একটু খেয়াল করো। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে আমি দিলাম CH3। তাহলে এই যে এই কার্বন খেয়াল করো, এই যে মাঝখানের যে কার্বনটা, কার্বন কিন্তু উপরেও আছে নিচেও আছে, বাট উপরে নিচে কিন্তু আসলে আমাদের ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ নাই। কারণ হইতেছে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আর বাকি হলো এই পুরো একটা, তাহলে একে কিন্তু আমরা আসলে কাইরাল কার্বন বলতে পারবো না। উপরেরটার ক্ষেত্রে একই অবস্থা, 2টা অক্সিজেন, একটা হাইড্রোজেন আর এই পাশে পুরো একটা, তাই না? তাহলে একেও কিন্তু আমরা কাইরাল কার্বন বলতে পারতেছি না উপরেরটাকে। বাট এই যে মাঝখানেরটা দেখো, এই মাঝখানেরটা রাইট সাইডে OH, তারপরে আপে হইতেছে অ্যাসিড মূলক, ডাউনে হইতেছে মিথাইল মূলক, আর লেফট হইতেছে আমাদের হাইড্রোজেন, তাই না? তাহলে এটাই কিন্তু আমাদের কাইরাল কার্বন, এই যে এটাই হলো আমাদের কাইরাল কার্বন, ঠিক আছে? এখন কাইরাল কার্বন চিনবা কিভাবে? যে কোনো বই খোলো, গাইড খোলো, দেখবা যে কাইরাল কার্বন থাকলেই সেখানে স্টার মার্ক দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এই স্টার মার্ক যেখানে দেওয়া থাকবে বুঝবা যে সেটা হইতেছে কাইরাল কার্বন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তাহলে কাইরাল কার্বন আমরা কি বললাম, যে একটা কার্বনে, মানে সেম কার্বনে যদি চারটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকে, সেটাকে আমরা কাইরাল কার্বন বলবো। একে ইন্ডিকেট করা হয় স্টার মার্ক দিয়ে, ইন্ডিকেট স্টার মার্ক, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে আমরা একে চিহ্নিত করে থাকি সাধারণত, বোঝার জন্য আর কি, অন্যান্য কার্বন থেকে একে আলাদা করার জন্য আমরা একে কি করে থাকি, স্টার মার্ক দিয়া মানে চিহ্নিত করে থাকি। আসো 2 নম্বর কন্ডিশন আসো। তাহলে 1 নম্বর কন্ডিশন আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ। 2 নম্বর কন্ডিশন আসো, ফরমেশন অফ মিরর, মানে ইমেজ তৈরি করবে, ঠিক আছে, দর্পণ প্রতিবিম্ব তৈরি করবে, এক কথাই শেষ, মানে প্রতিবিম্ব তৈরি করবে। তুমি তোমার হাতটা গ্লাসের সামনে দিলে গ্লাসের ভিতরেও একটা ইমেজ তৈরি হবে, এটাই হলো দর্পণ প্রতিবিম্ব। তাহলে এখানে এটা আসলে বোঝানোর কিছু নাই। এটা চাইলে তুমি যে এখানে একটা গ্লাস আঁকায়, আচ্ছা এই পাশে আমি আঁকাই, দেখো। তাহলে 2 নম্বর হলো ইমেজ ফরমেশন, আমরা বলবো ইমেজ ফরমেশন। 2 নম্বর কন্ডিশনটা আমরা বলছিলাম যে ইমেজ ফরমেশন, বা এটাকে আমরা বলছি দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে, প্রতিবিম্ব তৈরি হবে। দেখো কিরকম, আমি যদি ওই এক্সাম্পলটাকে আনি, ধরো এখানে আমি আঁকাইলাম ওইটাকে COOH, তারপর হলো এখানে হাইড্রোজেন, এখানে হলো CH3, ঠিক আছে, এটা একটু মনে রাখো। তাহলে ধরো এর সামনে আমি একটা গ্লাস রাখলাম, এই গ্লাসটা আমি রাখলাম, এটা মনে করো একটা মিরর, ঠিক আছে, একটা গ্লাস আমি রাখলাম। তাহলে কি ঘটবে,
এই কাছেরটা কাছে দেখাবে, দূরেরটা দূরে দেখাবে, বাট এই যে উপরে নিচে এরা কিন্তু আনচেঞ্জই থাকবে, ঠিক আছে? এদের মধ্যে কিন্তু কোনো আসলে চেঞ্জ হবে না, মানে জায়গা ঘুরে যাবে। হাইড্রোজেনটা কাছে ছিল কাছে আসবে, অক্সিজেনটা কাছে ছিল কাছে আসবে, কার্বনটা এই গ্লাস থেকে দেখো, আমি আবার বলতেছি, এই গ্লাস থেকে হাইড্রোজেন কাছে, তাহলে এই পাশেও কাছেই থাকবে। এই অক্সিজেন কাছে কাছেই থাকবে, কার্বন এই অক্সিজেন একটু দূরে তাহলে আরেকটু দূরে যাবে, এই কার্বন সবার দূরে তাহলে সবার দূরেই যাবে। বাট এই কিন্তু আসলে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে যে এই দুইটা, কিভাবে একটু খেয়াল করো। তাহলে এই কার্বন আমি এখানে আঁকাইলাম, তাহলে নিচেরটাও তো সেম, তাই না? নিচেরটাও কিন্তু চেঞ্জ হবে না। তাহলে উপরে আমি আগে চারটা হাত আঁকাই, দেখো, তাহলে এখানে হবে CH3, এরকম কিন্তু দেখা যাবে, তাই না? তুমি গ্লাসের সামনে দাঁড়াইছো, তোমার নাক হইতেছে সামনে, তাহলে তোমার নাকটা কিন্তু সামনেই দেখাবে, তোমার মাথা পিছনে বা কান পিছনে, পিছনেই কিন্তু দেখাবে। ঘটনা কিন্তু উল্টা ঘটে না, যে নাক তোমার সামনে নাক দূরে দেখা যাইতেছে, এরকম কিন্তু ঘটবে না, তাই না? CH3 যেহেতু গ্লাসের কাছে, তাহলে কিন্তু গ্লাসের কাছেই ফরমেশন হবে। হাইড্রক্সিল দেখো গ্লাসের কাছে, তাহলে কিন্তু গ্লাসের কাছেই ফরমেশন হবে। হাইড্রোজেন যেহেতু গ্লাস থেকে দূরে, তাহলে কিন্তু দূরেই ফরমেশন হবে। এই লজিকগুলো একটু মনে রাখো, তাহলেই হবে। তাহলে কার্বন ও এইচ, এই যে এই জিনিসটাই হলো আমাদের ইমেজ ফরমেশন বা দর্পণ প্রতিবিম্ব তৈরি হওয়া। তাহলে এইরকম হতে হবে যদি আমাদের আলোক সমানতা দেখানো মানে দেখাতে চাই, তাহলে অবশ্যই এই কন্ডিশনটা আমাদের ফিল আপ করতে হবে। 3 নাম্বার আসো, আমরা যেটা বলছিলাম যে কনফিগারেশন অসমাপাতিত হবে, এই কথাটার মানে কি একটু খেয়াল করো। কনফিগারেশন, হ্যাঁ, কনফিগারেশন অসমাপাতিত হবে। দেখো, কনফিগারেশন অসমাপাতিত মানে হবে মানে কি, এর সাপেক্ষে এটা একটা কনফিগারেশন, এই একটা ফিগার, এই একটা ফিগার, এটা কিন্তু 3D ফিগার, ঠিক আছে? আসলে আমরা খাতাতে আঁকেছি তো এই জন্য 2D বোঝা যাচ্ছে, বাট এগুলো কিন্তু 3D ফিগার। তাহলে অসমপতিত মানে কি, বিষয়টা হচ্ছে এই চিত্রটাকে পুরোটাকে তুমি যদি এর উপর আইনে বসাই দাও, দেখো বসবে না কিন্তু, তাই না? এই হাইড্রক্সিলটা চলে যাবে হাইড্রোজেনের উপরে, হাইড্রোজেনের চলে যাবে হাইড্রক্সিলের উপরে। এরা তো মানে কার্বন মিললেও বাট হাইড্রোজেন হাইড্রোজেন মিলবে না, এইখানে কার্বন মিললেও অক্সিজেন আর হাইড্রোজেন কিন্তু মিলবে না। বিষয়টা হচ্ছে এরকম অসমাপাতিত মানে যে আমার হাতের দিকে তাকাও, এই হাতের তালু এই হাতের তালু, আমি যদি এটাকে এইভাবে মিলাই, এটা হলো সমপাতিত, ঠিক আছে? এটাই হলো বেস্ট এক্সাম্পল, এর চেয়ে আর কোনো এক্সাম্পল আমার জানা নাই, বা কোনো টিচার আসলে এর চেয়েও ভালোভাবে দিছে কিনা। এটা কিন্তু আমাদের টিচারই বলছে, এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা না আবার। তাহলে এই যে এরকম দুইটা হাত যদি একসাথে মিলে যায়, এটা হলো সমপাতিত। মানে দেখো এই যে দুইটা হাত, এই দুইটা হাতের তালু, পাওয়ার সারফেস অফ দ্য হ্যান্ড, এই দুইটা হাত যদি এইভাবে মিলে যায়, তাহলে এটা হলো সমপাতিত। থাম্বের সাথে মিলছে, ইন্ডেক্সের সাথে মিলছে, বাকিগুলা দেখো এই যে একটার সাথে আরেকটা যে মিলে যাচ্ছে, এটা হলো সমপাতিত। কিন্তু যদি এরকম হয়, দেখো এই যে আমি হাতটা উল্টাই দিছি, দেখো এইভাবে রাখছি, তাহলে আমার ইন্ডেক্স গেছে হইতেছে, দেখো ইন্ডেক্স গেছে হইতেছে থাম্বের উপরে, তাই না? আর এই পাশের থাম গেছে এই পাশে ইন্ডেক্সের উপরে, তাহলে কিন্তু এটা মিললো না, এটা কিন্তু মিলে নাই, শুধুমাত্র মিডল ফিঙ্গারটা মিলছে, বাট বাকি চারটা ফিঙ্গার কিন্তু একটার উপরও মিলে নাই, এটাই হলো অসমপাতিত। মানে একটাকে তুমি যদি আরেকটার উপরে আইনে রাইখে দাও, তাহলে তারা মিলবে না। অনুরূপভাবে এই পুরা যৌগটাকে দেখো, এই যে রাইট সাইডের যৌগটাকে, রাইট সাইডের কম্পাউন্ডটাকে তুমি যদি কাইটাই না হেরে এর উপর বসাই দাও, তাহলে হাইড্রক্সিল পড়বে কিন্তু হাইড্রোজেনের উপরে, হাইড্রোজেন পড়বে কিন্তু হইতেছে হাইড্রক্সিলের উপরে। এই অনুরূপভাবে উপরে নিচে কিন্তু তাই পড়বে, শুধুমাত্র কাইরাল কার্বনটাই কিন্তু ঠিক থাকবে, আর বাকিগুলা কিন্তু আনসেন্স। বুঝছো রায়ান, অসমাপাতিত জিনিসটা কি আসলে বুঝছো? হ্যাঁ, এই এই তিনটা শর্ত হইলেই আমরা আসলে এটাকে বলবো যে আলোক সমানতা, ঠিক আছে? এখন আসো, এখানে আসলে আমাদের যেই আলোটা লাগবে, মানে যেই লাইটটা আসলে আমাদের এখানে ব্যবহার করা হয়, সেটা হলো তোমার এক সমতলী আলো বা প্ল্যান পোলারাইজড লাইট। এই জিনিসটাকে একটু খেয়াল করো এটা, হ্যাঁ, প্ল্যান পোলারাইজড, প্ল্যান পোলারাইজড, এটা ফিজিক্সেও আছে, লাস্টে একদম সেকেন্ড পেপারে লাস্টের দিকে চ্যাপ্টারে এটা আছে, প্ল্যান পোলারাইজড লাইট। ওই যে কি বলো এটাকে, জিওমেট্রিক লাইট, মানে ভৌত আলোক বিজ্ঞান যেটা, ওই চ্যাপ্টার এটা পাবো আমরা ইনশাল্লাহ সেখানে গিয়ে। পোলারাইজড লাইট মানে হইতেছে, লাইটের ধর্মটা কি দেখো, এটা যদি একটা লাইট হয়, তাহলে কিন্তু সে চতুর্দিকে ছড়াই পড়বে, তাই না? এটাই তো তার ধর্ম, তাহলে কিন্তু সে চতুর্দিকে ছড়াই পড়বে। এটা হলো নর্মাল আলো, ঠিক আছে? কিন্তু আমরা যদি একে কোনোভাবে একদিকে ফোকাস করতে পারি, তাহলে সেটাই হলো আমাদের পোলারাইজড আলো, বা ওইটাকে আমরা বলে থাকি আসলে মানে সমাবর্তিত আলো, পোলারাইজেশন, এর বাংলা হইতেছে সমাবর্তন। অবশ্য প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, তারপরে হইতেছে তোমার সমাবর্তন। এই সমাবর্তন জিনিসটাই হলো তোমার আলো চতুর্দিকে ছড়াই আছে, সেটাকে আমরা একমুখী করব। বিষয়টা খুবই সিম্পল, দেখো তুমি তোমার রুমের ভিতরে যেই লাইটটা দেখতেছো, এটা কিন্তু চতুর্দিকে ছড়াই আছে, তাই না? পিছনে বিল্ডিং এর ওয়াল না থাকলে সেদিকেও ছড়াই থাকবে, উপরে ছাদ না থাকলে কিন্তু সেদিকেও ছড়াই থাকবে। এটা হলো কিন্তু নর্মাল আলো।
কিন্তু একটা লাইট, টর্চ লাইটের কথা চিন্তা করো, এই কিন্তু সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে, এটাই হলো কিন্তু পোলারাইজড লাইট। তাহলে আমাদের এই যে এই অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে সাধারণত আমাদের পোলারাইজড আলো লাগে, তাহলে এটার জন্য আমাদের আলো একমুখীকরণ করতে হয়, ঠিক আছে। এই একমুখীকরণ করার জন্য আমাদের একটা প্রিজম ব্যবহার করা হয়, যেই প্রিজমটার নাম হলো নিকল প্রিজম। খেয়াল করো, যে প্রিজমটা ব্যবহার করা হয় সেই প্রিজমটা হলো, প্রিজম ব্যবহার করা হয়, প্রিজম, নিকল প্রিজম, নট নিকেল, ঠিক আছে। নিকল এটা কিন্তু একজন সায়েন্টিস্টের নাম, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। এটা আসলে বিস্তারিত তুমি হাজারি স্যারের বই পাবা না, কবির স্যারের বই দেখবা সুন্দর করে ফিগার দেওয়া আছে। তো আমরা শুধু জিনিসটা আসলে জানতেছি যে আমাদের আসলে ঘটনাটা কি করে। ঘটনাটা হলো আলো চতুর্দিকে ছড়াই আছে, আমরা সেটাকে ওয়ান ডিরেকশন করব, ঠিক আছে। তাহলে একটা নিকল প্রিজম আমরা ব্যবহার করবো। নিকল কিন্তু সায়েন্টিস্ট নেম, নট নিকেল। আমার বানানটা হয়তো ভুল হতে পারে, বাট এটা কিন্তু আসলে সায়েন্টিস্টের নাম, এটা একটু খেয়াল রাখো। তাহলে তিনি একটা প্রিজম তৈরি করেছিলেন, যে প্রিজমের ভিতরে তোমার থাকে একটা কেমিক্যাল কম্পাউন্ড, নাম হইতেছে ক্যালসাইট, ঠিক আছে। ক্যালসাইট, এই ক্যালসাইটের সাহায্যেই তোমার আলো বিভিন্ন দিক থেকে একদিকে ফোকাসিং করে। আরেকটা আছে ফিজিক্সের যেটা পাবা, সেটা হলো এই কেমিস্ট্রিতে দেখবা ক্যালসাইট লেখা, আরেকটা সরি কেমিস্ট্রিতে লেখা, হ্যাঁ কেমিস্ট্রিতে লেখা ক্যালসাইট, আর ফিজিক্সে গিয়ে দেখবা আরেকটা আছে টুরমালিন। টুরমালিনটা এই কেমিস্ট্রিতে লাগবে না, বা শব্দটাও আসলে নাই, এই টুরমালিন। তাহলে ফিজিক্সে আর হইতেছে কেমিস্ট্রিতে আমি কিন্তু দুইটা একসাথে বলে দিলাম, ওইখানেও গিয়ে দেখবা কিন্তু এই ঘটনাটাই আছে। তাহলে এখানে কি ঘটে দেখো, এখানে ঘটে হলো তোমার, ধরো এই যে এটা একটা লাইট সোর্স, ঠিক আছে। জাস্ট লাইক মনে করো আমি একটা বাল্ব আঁকাইলাম এখানে, একটা বাল্ব এখানে আঁকাইলাম, ধরো এটা একটা বাল্ব, ঠিক আছে। এই যেটা হলো একটা বাল্ব বা আলোর উৎস। তার এর আলোটা বের হবে কিভাবে দেখো, এর আলোটা কিন্তু চতুর্দিকে ছড়াই পড়বে, তাই না, এইভাবে কিন্তু বের হবে। আমরা এটা আসলে বোঝানোর চেষ্টা করতেছি জাস্ট। তাহলে একে তুমি কার ভিতর দিয়ে ঢুকাবা, একে তুমি ওই যে ঢুকাবা হলো ওই নিকল প্রিজমের ভিতরে। ক্যালসাইট কিন্তু এক ধরনের তোমার মানে কাইরাল কার্বন যুক্ত কিন্তু একটা যৌগ। তাহলে ওই ক্যালসাইটের ভিতর দিয়ে ঢুকাইলেই, মানে কাইরাল কার্বন যুক্ত কোনো যৌগের ভিতর দিয়ে ঢুকালেই তুমি এটাকে দেখবা যে আলো একমুখী হয়ে গেছে। তাহলে এখানে একটা প্রিজম রাখবা, এটা হলো প্রিজম। এই প্রিজমের ভিতরে কি থাকবে, ক্যালসাইট থাকবে, আর সেই ক্যালসাইটটা হলো তোমার কি দিয়ে তৈরি, আমি বলছি কাইরাল কার্বন যুক্ত যৌগ দিয়ে তৈরি। তাহলে এই প্রিজম দিয়ে যখন তুমি প্রবেশ করাবা, সেই লাইটটা দেখবা একমুখী হয়ে গেছে, ঠিক আছে, ওয়ান ডিরেকশন হয়ে গেছে, মানে একমুখী হয়ে গেছে। এই ঘটনাটাকে কি কিন্তু আমরা সমাবর্তন বলি, হ্যাঁ। বাংলাতে বলা হয় ইংরেজিতে বলা হয় পোলারাইজেশন। তাহলে এই ঘটনাটাই ঘটবে, তাহলে এই টাইপের লাইটই কিন্তু আমাদের এখানে লাগে, ঠিক আছে। এটাই হলো আমাদের মূল বিষয়। এখন আসো আমরা একটু ভিতরে চলে যাই, আমাদের আলোক সমানতা দেখো, আমরা কিন্তু জিওমেট্রিক আইসোমারিজম যেটা, সেটাকে আমরা বলছিলাম দুই ধরনের, ঠিক আছে। একটা হলো তোমার সিস, আর একটা হলো ট্রান্স। এরকম অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রেও আমরা দুইটা পাবো, একটা হলো তোমার ডি, আর একটা হলো এল। এই দুইটা নিয়ে আমাদের খুবই কনসার্ন, যে ডি আর এল অপটিক বলতে আসলে আমরা কি বুঝি, এটা একটু খেয়াল করো, হ্যাঁ। তাহলে আসো আমরা একটু দেখি, ডি বলতে আমরা বুঝি, আর টাইপটা আগে লিখি, হ্যাঁ। একটা হলো ডি অপটিক্যাল আইসোমারিজম, আইসোমারিজম, ঠিক আছে। আচ্ছা, ডি এর ফুল মিনিংটা হলো তোমার ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। এর বাংলা হচ্ছে ডান ঘূর্ণি, ঠিক আছে। ডান ঘূর্ণি বলতে আসলে কি বুঝো দেখো, ডান ঘূর্ণি বলতে আসলে বোঝায় আমরা এই যে দিকে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু, হ্যাঁ। ডি মানে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি মানে হচ্ছে ডান ঘূর্ণি, তার মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। সিম্পল জিনিস কিন্তু, এটা কিন্তু আসলে না বোঝার কিছু নাই। দুই নাম্বার হলো তোমার মানে অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম, ঠিক আছে। এটাই হলো আমাদের মূল কথা। তাহলে একটা হলো ডি আর একটা হলো এল। আচ্ছা, এটা কিন্তু উপরে আমি লিখি এটাকে, এটা হলো এইদিকে, ঠিক আছে। তাহলে এল মানে হইতেছে তোমার লেভো রোটেটরি। লেভো মানে কি, লেভো মানে হইতেছে তোমার, মানে এটা হইতেছে বাম ঘূর্ণি আমরা যেটাকে বলে থাকি, ল্যাবোরোটেটরি, ঠিক আছে। ডেক্সটো রোটেটরি মানে হচ্ছে ডান ঘূর্ণি, আর লেবো রোটেটরি মানে হচ্ছে বাম ঘূর্ণি। এই বিষয়টা কি একটু খেয়াল করো, মানে এটা তোমার বইয়ের ভিতরে দেখবা বিভিন্নভাবে বর্ণনা করা আছে, তুমি চাইলে তোমার মন মতো এটাকে মানে নিজের মতো ফিগার তুমি আঁকাইতে পারবা, বাট মানে সাইন সিনটম কি বলে এটাকে, মলিকুলার ফর্মুলা কিন্তু সেম থাকবে। কারণ আমরা সমানতার ধর্ম থেকে কিন্তু এটা জানি যে মলিকুলার ফর্মুলা কিন্তু আমাদের সেম রাখতেই হবে। তাহলে এটাকে তুমি যদি একটু ফিগারের মাধ্যমে দেখো, তাহলে এই ফিগারটা আমরা একটু খেয়াল করি, দেখো
একটা ফিগার আমাদের এখানে আছে, আমরা যদি ওই ল্যাকটিক অ্যাসিডটাকে আনি তাহলে এই যে এরকম হবে। তাহলে এটা হলো একটা কাইরাল কার্বন, আমরা যদি ওই ল্যাকটিক অ্যাসিডটাকে আনি তাহলে COOH, এই পাশে OH, এই পাশে হলো হাইড্রোজেন, এই পাশে হলো এই কাইরাল কার্বনটা মূলত এই যে এরকম বাঁকানো থাকবে। আমি যদি এটাকে এইভাবে আঁকাই, দেখবা এটা এই যে এরকম ভাবে বাঁকানো থাকবে, ঠিক আছে? তাহলে এই মধ্যবর্তী অ্যাঙ্গেল, দেখো এটা যদি ডেক্সটো রোটেটরি হয়, আচ্ছা ডি আর এল কীভাবে চিনবে একটু পরে বলতেছি, হ্যাঁ। তাহলে এই যে এই মাঝখানে অ্যাঙ্গেলটা হবে তোমার 2.24, এটা হইতেছে তোমার ল্যাকটিক অ্যাসিডের জন্য ফিক্সড, একটু মুখস্থ টাইপের এটা আর কি। তাহলে এই মধ্যবর্তী কোণটা হইতেছে তোমার কত, 2.24। এটাকে তুমি যখন দর্পণ দিবা সামনে, খেয়াল করো, মানে এই যে এটাকে তুমি যখন এই দর্পণে দেখবা তখন কিন্তু এবারে ঘুরে যাবে, তাই না? একটু আগে আমরা যেটা বললাম যে এটা এখানে হাইড্রক্সিল, এখানে হাইড্রোজেন, এখানে COOH, আমি উপরে ডাকা আনচেঞ্জ রাখলাম, ওটা কোনো সমস্যা নাই। তাহলে এটা কীরকম হবে, এর ফিগারটা আমি একটু নিচে আঁকাই, এর ফিগারটা কিন্তু এই যে এরকম হবে, ঠিক আছে? এই যে বাম দিকে কিন্তু ঘুরে যাবে তখন, মানে উল্টে গেছে না, এই ফিগারটা এইরকম ছিল। দেখো আমাদের হরাইজন্টাল লাইন আমি সেম রাখছি, এই লাইনটা আমি সেম রাখছি, তাহলে তো আমাদের শুধুমাত্র ভার্টিক্যাল লাইনটাই চেঞ্জ হবে, কারণ হচ্ছে আমাদের ঘুরবে তো ভার্টিক্যাল, মানে এই যে এই বেটা তো ঘুরবে, এই বেটা তো ঘুরবে, এরা তো শুধুমাত্র জায়গা চেঞ্জ করছে, তাই না? কিন্তু এরা কিন্তু ঘুরবে, আসলে যৌগগুলো কিন্তু ঘুরবে। তাহলে এখানে যে কোণটা আসবে সেটা হলো 2.24 নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমাদের একটা যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ হবে। এখন ডি পজিটিভ না এল পজিটিভ এটা আসলে বলা খুবই কঠিন, তবে থিওরিটিক্যালি তুমি মনে রাখতে পারো যে ডি এর অ্যাঙ্গেলটা সাধারণত পজিটিভ হয়, এল এর অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়, কিন্তু এটা কিন্তু ফিক্সড নয়, আমি আবার বলতেছি, হ্যাঁ। ডি এর অ্যাঙ্গেল সাধারণত আমরা বুঝে থাকি পজিটিভ, যেহেতু ডান ঘূর্ণি, আর ওইটার অ্যাঙ্গেল ধরা হয় সাধারণত নেগেটিভ। তাহলে এটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড। এখন কথা হইতেছে স্যার আমি ডি কীভাবে কি চিনবো আর এল কীভাবে চিনবো, এটা নিয়ে একটু আলোচনার বিষয় আছে, হ্যাঁ। শুধু এতটুকু মনে রাখো, ডি এর যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় এল এর হবে নেগেটিভ অ্যাঙ্গেল, এল এর যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় ডি এর হবে নেগেটিভ অ্যাঙ্গেল। তবে তোমাদের বইয়ে যতটুকু আছে ততটুকু হলো এই কথাই যে ডি এর ক্ষেত্রে সাধারণত পজিটিভ আছে আর এল এর ক্ষেত্রে নেগেটিভ আছে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের মূল কথা। এখন আসো ডি কীভাবে চিনবা, এল কীভাবে চিনবা। তাহলে আমাদের নর্মালি একটা ঐতিহ্যবাহী কথা আছে, ঠিক আছে, যে হাইড্রক্সিল মূলক যদি ডান পাশে থাকে, সর্বশেষ কাইরাল কার্বনের ডান পাশে যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলি হইতেছে ডান ঘূর্ণি বা ডি। কিন্তু এই কথাটা আসলে ঠিক না, ঠিক আছে? কারণ হইতেছে সবসময় আসলে তোমার হাইড্রক্সিল থাকবে না, কিছু কিছু সময় দেখবা যে হাইড্রক্সিল ছাড়া অন্য কিছু আছে। আমি একটু কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাই, একটু খেয়াল করো, দেখো। তাহলে আমরা ডি এবং এল কীভাবে চিনবো এটা একটু মনোযোগ দিয়ে বুঝো, হ্যাঁ। এটা একটু বইয়ের বাইরে থেকে কিছু কথা বলবো যাতে অন্য সকল যৌগের ক্ষেত্রেই কাজে লাগে। তাহলে ডি ও এল চিনার উপায়, রায়ান শুনতেছো, আসো? তাহলে দেখো আমরা দুইটা টাইপ বলছি, তাই না? তাহলে একটা ডি আর একটা হলো এল। তাহলে ডি আর এল কীভাবে চিনবো এটা একটু খেয়াল করো। তাহলে নর্মালি একদম, মানে নর্মাল কথা বা জেনারেলি আমরা যেটা বলে থাকি যে দূরবর্তী, হ্যাঁ, দূরবর্তী কাইরাল কার্বন শব্দটা একটু মনে রাখো, দূরবর্তী। আমি আহ, কি বলি এটাকে, স্ট্রাকচার আকারে দেখাবো যে কীভাবে দূরবর্তী কোনটাকে আমি বলতেছি। দূরবর্তী কাইরাল কার্বন, কাইরাল কার্বন এটা কিন্তু জেনারেল কথা, কিন্তু আসলে এটা দিয়ে সব কিছু সলভ করতে পারবে না, হ্যাঁ। দূরবর্তী কাইরাল কার্বনে যদি হাইড্রক্সিল ডান পাশে থাকে, ডান পাশে থাকে, তাহলে সেটা ডি টাইপ, ঠিক আছে? সেটা ডি টাইপ আইসোমারিজম। দেখবা তোমার ওই যে ইয়ে আছে না, ভুটানি আছে না, ওইখানে গিয়ে দেখো গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো সুন্দর করে ডি গ্লুকোজ এল গ্লুকোজ লেখা আছে, হ্যাঁ। এখানে আজকেও দেখাবে ইনশাল্লাহ। তাহলে অন্যথায় সেটা, অন্যথায় বলতে আসলে বাম পাশে থাকলে আর কি, হ্যাঁ, আমাদের সাইডই তো দুইটা। তাহলে বাম পাশে থাকলে সেটাকে আমরা বলবো এল টাইপ। এটা হলো জেনারেল কথাবার্তা, যদি নিয়ম মনে না থাকে তাহলে এটা দিয়ে খাটাই দিও, খাটবে, কোনো সমস্যা নাই। বাট ঝামেলা হইতেছে কি জানো, যে সব সময় তো আসলে হাইড্রক্সিল থাকবে না, হাইড্রক্সিল ছাড়াও তো আমাদের, মানে হাইড্রোজেন হাইড্রক্সিল ছাড়াও তো আমাদের অর্গানিক কম্পাউন্ড তৈরি হবে, তাই না? তাহলে সেগুলোর ক্ষেত্রে কীভাবে করবো সেটা হলো মূল বিষয়। তবে এটা যেহেতু লিখছি এটা একটু একটা এক্সাম্পল দেখো, ধরো টারটারিক অ্যাসিড কোথায় থাকে, তেঁতুলে থাকে, কিন্তু এই যে এগুলো কিন্তু বলতেছি এগুলো কিন্তু এমসিকিউর জন্য। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, দুধে, মনে রাখতে হবে কিন্তু। ল্যাকটিক কীভাবে মনে রাখবা, ল্যাকটোস কার উপাদান, দুধের উপাদান, তাই না? আর টারটারিক অ্যাসিড এটা থাকবে কোথায়, এটা থাকবে হচ্ছে তোমার তেঁতুলে, তেঁতুল, ঠিক আছে? এটা একটু মনে রাখো, এই জিনিসগুলো একটু মনে রাখো। তাহলে যেমন এক্সাম্পল শুরু আমরা যদি বলি টারটারিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড
থাকবে কোথায় পাশে লিখে রাখলাম তেঁতুলে থাকে, হ্যাঁ এগুলো একটু মনে রাখো। তাহলে আমরা টার্টারিক অ্যাসিডের সংকেত একটু আঁকাই, দেখো টার্টারিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, তাহলে সি 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 সি, সংকেতগুলো একটু মনে রাখো। ল্যাকটিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট, টার্টারিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, তাহলে এখানেও COOH। তাহলে এখানে থাকবে তোমার হাইড্রক্সিল, এখানে থাকবে হাইড্রোজেন, এখানে থাকবে হাইড্রোজেন, এখানে থাকবে হাইড্রক্সিল। দেখো এখানে কাইরাল কার্বন কে উপরের নিচে দুইটাই কিন্তু কাইরাল কার্বন না, একদম হাইয়েস্ট একদম লোয়েস্ট, এটা কিন্তু কাইরাল কার্বন না। কিভাবে চিনলাম? কারণ হচ্ছে এখানে দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন আছে মানে দুই হাতে দুইটা অক্সিজেন আছে, তার মানে মানে এক হাতে একটা হাইড্রক্সিল আছে আর এক হাতে একটা অক্সিজেন আছে, তাই তো ব্যাপারটা। তাহলে কিন্তু এখানে আসলে আমাদের কাইরাল কার্বন হইতেছে না। কাইরাল কার্বনের শর্ত কি বলছিলাম, যে একই কার্বনে 4টা ডিফারেন্ট, 4 হাতে 4টা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকতে হবে। তাহলে উপরেরটা হইলো না, নিচেরটা হইলো না, মাঝখানেটা দেখো হয়ে গেছে। ডান পাশে হাইড্রক্সিল, বাম পাশে হাইড্রোজেন, উপরে কার্বক্সিলিক, আর নিচে হইতেছে এই পুরাটা, হ্যাঁ নিচে কিন্তু এই পুরাটাই, মানে এই হাতের সাথে এই পুরাটাই না। তাহলে কিন্তু আমাদের এই যেটা কাইরাল কার্বন, তাহলে আমরা একই স্টার মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। অনুরূপভাবে 3 নাম্বার কার্বন দেখো, এই যেটা এও কিন্তু তোমার কাইরাল কার্বন। তাহলে আমি কি বলছি দেখো, দূরবর্তী কাইরাল কার্বন শুরু হয়েছে কোন দিক থেকে? উপর থেকে কিন্তু, কারণ আমাদের যৌগটা তো অ্যাসিড বোঝাই যাচ্ছে, যে উপর থেকে কিন্তু আমরা আসলে গণনাটা শুরু করবো এখানে, যদি এরকম ভার্টিক্যালি থাকে, নিচ থেকে না, কিন্তু এটা তো সোজা তাই না, কেউ কি আসলে নিচ থেকে কোনো কিছু গণনা করবে? এটা তো সিম্পল জিনিস। তাহলে দূরবর্তী কাইরাল কার্বন কোনটা? এই যে এটা, খেয়াল করো এই যে এটা। তাহলে এই কাইরাল কার্বনের ডান পাশে হাইড্রক্সিল থাকলে আমরা বলবো হইতেছে সেটা ডি টাইপের, আদারওয়াইজ আমরা সেটাকে বলবো এল টাইপের। তোমাদের হাজারি স্যারের বইয়ে দেখো, একটু কারেকশন করে নিও, একটু ভুল আছে সম্ভবত, আমি যতটুকু জানি এটা একটু ভুল আছে এটা। আর এটা হচ্ছে তোমার কবির স্যারের বইয়ে সুন্দর করে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, আমার সামনে কিন্তু এই যে হাজারি স্যারের বই আছে, এটা কিন্তু সামান্য একটু কারেকশন হবে, হয়তো ওদের প্রিন্টিং মিস্টেক এটা, ঠিক আছে। তাহলে এটা হলো ডি টার্টারিক অ্যাসিড, ডি টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, ডি টার্টারিক অ্যাসিড। তাহলে এটাকেই তুমি যদি একটা দর্পণের মধ্যে রাখো, দর্পণ বলতে সামনে দর্পণ রাখো, তাহলে আমরা কি পাবো? আমরা কিন্তু একটা সমানতা পাবো, তাই না? তাহলে একটা সমানতা আমরা, একটা না, এটা আসলে ডিপেন্ড করবে কাইরাল কার্বনের উপর। আমরা দেখবো যে কয়টা কাইরাল কার্বন থাকলে কয়টা উৎপন্ন হয়। তাহলে আমরা জেনারেলি একটা আঁকাইতেছি আর কি, ঠিক আছে। তাহলে এখানে উপরেরটা আমরা আনচেঞ্জ রাখলাম, একে আসলে চেঞ্জ করে লাভ নাই, নিচেরটারও চেঞ্জ করে লাভ নাই। আমরা শুধু, শোনো আমি একটা কথা বলি, শর্ট টেকনিকে মনে রাখো, প্রথমে কিন্তু আমি দুইটাকেই চেঞ্জ করছি, তাই না, উপরে নিচে যা আছে সব চেঞ্জ করছি। কিন্তু আসলে বেসিক্যালি তুমি যখন পরীক্ষার খাতায় লাগবা বা এমনি যে কোনো খাতায় লাগবা, মেইনলি কাইরাল কার্বন যারা আছে এদেরকে একটু এপিটোপিক চেঞ্জ করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে হাইড্রক্সিল এই পাশে ছিল, এখন কিন্তু এই পাশে চলে আসবে, তাই না? এই পাশে হাইড্রোজেন, তাহলে এই পাশে ছিল হাইড্রোজেন, তাহলে এই পাশে চলে আসবে, আর এই পাশে হাইড্রক্সিল। তাহলে আমরা একে কাইরাল কার্বন বোঝানোর জন্য স্টার মার্ক দিলাম। দেখো এই যে এই পাশে যেটা, এটা কিন্তু আমাদের হাইড্রক্সিল ডান পাশে চলে আসছে দূরবর্তী কার্বনে, তাই না? তাহলে এটা হলো আমাদের, সরি এটা ছিল এল, একটু মিস্টেক হয়েছে, এটা হলো এল টাইপের। হ্যাঁ এটা এল টাইপের, যেহেতু ডান পাশে হইতেছে হাইড্রক্সিল, বাম পাশে হইতেছে আমাদের মানে ডান পাশে হইতেছে হাইড্রোজেন আর বাম পাশে যেহেতু হাইড্রক্সিল, তাহলে এটা হবে আমাদের ডি টাইপের। তাহলে ডি টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, ডি টার্টারিক অ্যাসিড। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। হ্যাঁ এখানে কিন্তু দুইটা হয়েছে, আরও দুইটা হবে, হ্যাঁ। তাহলে এটাই হলো ডি, আর হইতেছে এল চিনার জেনারেল নিয়ম, কিন্তু আসলে এই নিয়মে সব জায়গায় পাবা না। তাহলে অন্য আমরা আরেকটা দেখি, মানে এই জায়গায় তো সবসময় হাইড্রক্সিল হাইড্রক্সিল থাকবে না, যদি না থাকে তাহলে সেটা আমরা কিভাবে চিনবো, এটা একটু খেয়াল করো। বি নাম্বার হচ্ছে CRN রোল, বি নাম্বার যেটা সেটা হলো CRN রোল। এটা কিন্তু কোনো সায়েন্টিস্ট না, মনে রাখার জন্য একটু খেয়াল করো। সি মানে কি? সি মানে আমরা তিনটা গ্রুপ বুঝবো, মানে কার্বন আর অক্সিজেন যুক্ত যে সকল গ্রুপগুলো আছে, যেমন COOH একটা, তারপরে CHO একটা, অ্যালডিহাইড যেটা, আর 3 নাম্বার যেটা সেটা হলো কিটোন, ঠিক আছে, কিটোন গ্রুপটা আমরা বুঝবো। আর মানে আমরা বুঝবো অ্যালকাইল, অ্যালকাইল সেটা মিথাইল ইথাইল প্রোপাইল যেটাই হোক সেটাই হোক, আর হচ্ছে হাইড্রোজেন মূলক, ঠিক আছে। আর এন মানে বুঝবো আদার, মানে কার্বন ছাড়া যারা আছে, কার্বন ছাড়া অন্য মূলকগুলা, ঠিক আছে, অন্য মূলক কি কি আছে খেয়াল করো। এন কেন দিছে? এনতে বুঝাইছে মূলত অ্যামাইন মূলক, ক্লোরাইড মূলক, অন্য কিছু, মানে এই যে অ্যামাইনকে বোঝানোর জন্য আসলে এন দিছে। তারপর অন্যান্য যারা আছে সবাই দিছে এই এনের অন্তর্ভুক্ত। যদি খেয়াল করো, যদি তোমার ঘড়ির কাঁটা এই CRN, কিন্তু মনে রাখতে হবে CRN নট CNR, এটা একটু মনোযোগ দিয়ে বুঝো, কারণ হইতেছে সব কিছুই কিন্তু একে দিয়ে তুমি আসলে ডায়াগনোসিস করতে পারবা রোগের মতো, হ্যাঁ। তাহলে CRN, সি থেকে আর, আর থেকে এন, তোমার ডিরেকশনটা হবে C to R, R to N, নট CNR, কিন্তু CRN রোল।
তাহলে যদি সিআরএন, খেয়াল করো, যদি সিআরএন তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে সেটাকে আমরা বলবো ডি টাইপের। আমরা তো জানি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানেই তো ডি, ডান ঘূর্ণি, এটা সিম্পল কথা। আর যদি তোমার বাম দিকে ঘুরে, তার মানে হইতেছে তোমার ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে সেটা হইতেছে এল। দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা, মানে হাইড্রক্সিল ছাড়া যদি আমি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে এটা। ঠিক আছে, এটা একটু খেয়াল করো। দেখো কয়েকটা এক্সাম্পল আমি বলি। এটা হলো তোমার একটা এক্সাম্পল ধরো, CH3, সি সি CH3, ঠিক আছে। তাহলে আমরা দুইটা কাইরাল কার্বন এখানে নিলাম। তাহলে এখানে হলো ব্রোমিন, এখানে হলো হাইড্রোজেন, এখানে হলো ক্লোরিন, এখানে হলো হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু হাইড্রক্সিল নাই। তাহলে এখানে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা, খেয়াল করো। তাহলে CRN, এখানে কিন্তু আসলে তোমার, আচ্ছা আমরা আরেকটু সহজ করে দিই এখানে, তো হ্যাঁ, COOH আমরা এখানে দিলাম, তাহলে আরো সহজ হবে আমাদের ধরতে। ওকে, তাহলে দেখো এখানে তোমার ঘুরবে কোন দিকে, আমি বলছি সি থেকে আর, আর থেকে এন। তাহলে এই যে উপরেটা তো সি, তাই না, উপরেটা কিন্তু সি। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন এরা কিন্তু আর, এই পাশে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। আমাদের কিন্তু চিন্তা করতে হবে এই যে লাস্টের কাইরাল কার্বনের দিকে, হ্যাঁ, বাকি উপরেটা কিন্তু চিন্তা করার কোনো দরকার নাই। দেখো আমি যদিও বইলে ফেলছি উপরে দুইটা, কিন্তু উপরে দুইটা আসলে না দেখলেও চলবে, কোনো সমস্যা নেই, কারণ আমি উপরে ওই যে ওই পাশে জেনারেল নিয়মে কিন্তু বইলে আসছি যে আসলে আমাদের লাস্টের যে কাইরাল কার্বন আছে তাকে তার দিকে আমরা ইন্ডিকেট করবো। তাহলে লাস্টের কাইরাল কাইরাল কার্বন দেখো বাম দিকে আছে আর, এই পাশে আছে কি এন, তাই না, উপরে আসে সি, তাহলে এটা হলো আর, আর এটা কি, এটা কিন্তু সি। এই যে দেখো সি বলতে আমরা অ্যামাইন বুঝাইছি, ক্লোরাইড বুঝাইছি, আরো যাবতীয় যা আছে কার্বন ছাড়া যারা আছে তারাই কিন্তু এই এন এর অন্তর্ভুক্ত। তাহলে এটা তুমি কিভাবে করবা, তাহলে সি থেকে আর, আর থেকে কিন্তু এই যে সি থেকে আর, আর থেকে কিন্তু এনে যাবে এটা, হ্যাঁ, সি থেকে আর, আর থেকে এন। তাহলে সি এন আর না, কিন্তু সি আর এন। তাহলে কোন দিকে ঘুরতেছে, দেখো এই যে এইদিকে কিন্তু ঘুরতেছে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, খেয়াল করো, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে তাহলে কিন্তু এটা ডি টাইপের। রায়ান বুঝতে পারছো বিষয়টা আসলে, বুঝছো আমি যেটা বললাম, এটা এই রুলটা আসলে বুঝছো? উপর এটা আর, আর যেটা অ্যালকাইল, হ্যাঁ, আর বলতে আমরা বুঝাইতেছি এখানে অ্যালকাইল অথবা হাইড্রোজেন মূলক যে কোনো একটা থাকবে আর কি। আর এই যে ক্লোরিন মানে বুঝাইতেছি আমি এন, মানে এনটা দিয়ে বুঝাবো আমরা কার্বন ছাড়া অন্যান্য মূলক যারা আছে, মানে যে সকল মূলকের মধ্যে কার্বন নাই, যেমন অ্যামাইন মূলক আছে, ক্লোরাইড মূলক আছে, তারপরে হচ্ছে নাইট্রাইল মূলক আছে, আছে না, যে এগুলা যারা আছে, মানে নাইট্রাইল, সরি নাইট্রেট, নাইট্রাইল না, নাইট্রাইল তো সিএন। এই যে এগুলা যারা আছে তাদেরকে আমরা বলবো এন। তাহলে আমাদের ডিরেকশনটা হবে সি আর এন, মানে সি থেকে আর, আর থেকে কিন্তু এন। তাহলে তুমি এখানে ঘুরবা কিভাবে, সি থেকে এন আসবা আগে না, সি থেকে কিন্তু আগে আর আসবা, তার মানে তোমার ডিরেকশনটা তো এদিকেই ঘুরতেছে, তাই না। যদি এইদিকে ঘুরে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর আমরা উপরে লিখে রাখছি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে ডি। আমরা প্রথমে বলছি এটা ডেক্সটো রোটেটরি, মানে ডান ঘূর্ণি, মানে ডান দিকে ঘুরবে, ডান দিকে ঘুরবে। তুমি আরবি লেখা চিন্তা করো কোন দিকে ঘুরে, এইভাবে চিন্তা করবা, ঠিক আছে, এটা কিন্তু ডি। এটা ঠিক আছে, এটা তোমার হাজারি স্যারের বইয়ে ঠিকভাবেই দেওয়া আছে, বাট এই যে আগের এক্সাম্পল যেটা আমি বললাম ওইটা কিন্তু হাজারি স্যারের বই হয়তো প্রিন্টিং মিস্টেক, নয়তো এমনি আন্ডারস্ট্যান্ডিং মিস্টেক। তাহলে একে তুমি যদি কি করবা, দেখো দুই, এখানে কিন্তু কাইরাল কার্বন দুইটা, একে তুমি যদি ফিগার একটা আঁকাও, ঠিক আছে, একে তুমি যদি ফিগার আঁকাও তাহলে যেটা পাবা সেটা হলো তোমার এই যে মাঝখানের গুলা। না 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 না, আমরা শুধু তো, আমি তো প্রথমেই বলছি যে আমরা শুধু লাস্ট কাইরাল কার্বন যে আছে ওকে শুধু আমরা দেখব, ওর মধ্যে কে আছে, ওর দুই পাশে কে আছে, ঠিক আছে, এটাই শুধু দেখব। ওকে, ওইটাকে দরকার নাই। তাহলে আসো, এই যে এটা তো আমাদের কাউন্টটা শুরু হবেই তোমার উপর থেকে, ঠিক আছে, উপর থেকে বলতে আমরা এই যে এগুলা যেখানে পাবো সেখান থেকে আমাদের শুরু হবে। এরা যেখানে থাকবে যৌগটা তো সেই টাইপেরই, যদি এখানে কার্বক্সিলিক না থাকতো, অ্যালডিহাইড থাকতো, তাহলে অ্যালডিহাইড মূলকটা কিন্তু উপরে থাকতো। যেমন গ্লুকোজ চিন্তা করো তুমি, তো CH সবার উপরে থাকে। হ্যাঁ রায়ান শুনতেছো?
দেখো তাহলে, আচ্ছা কনফিউশন যদি থাকে আমি আরেকটা এক্সাম্পল দিব, সমস্যা নেই। তাহলে একে আমরা এল বানাবো কিভাবে? তাহলে এখানে সি ডাবল ও এইচ, একে আমরা আনচেঞ্জ রাখলাম। আমাদের যৌগ কিন্তু এটা অ্যাসিড বোঝাই যাচ্ছে, কারণ টপে আছে অ্যাসিড। তাহলে সি সি CH3। তাহলে আমরা হিসাব করব একদম লাস্টের কাইরাল কার্বনকে, হ্যাঁ। তাহলে এখানে ব্রোমিনটা সামনে চলে আসবে, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, আর এখানে হলো আমাদের হাইড্রোজেন। দেখো এটা কিন্তু উল্টা দিকে ঘুরবে, হ্যাঁ। এটা হলো সি, আর এই যে এটা দেখো এটা হলো আর, তাই না? আর এটা হলো আমাদের এই যে এন, কিন্তু এটা তাহলে আমাদের ঘুরবে কিন্তু এইদিকে। তাহলে এটা হলো এল টাইপের, ঠিক আছে। এই হলো আমাদের মূল বিষয়। এখন অন্য একটা এক্সাম্পল যদি দেই, ধরো তোমার যেখানে এই যে উপরে তিনটাই নাই, শুধুমাত্র অ্যালকাইল মূলক আছে, তাহলে সেই ক্ষেত্রে কীরকম হবে সেটাও একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধরো CH3 আছে, সি আছে, ওই এক্সাম্পলটাই যদি আমি দিই, হ্যাঁ। শুধুমাত্র আমি উপরে জায়গাটা চেঞ্জ করে দিলাম। এখানে ধরো ব্রোমিন আছে, এখানে কার্বন, এখানে ধরো ক্লোরিন আছে, এখানে ধরো হাইড্রোজেন আছে, এখানে ধরো CH3 আছে, ঠিক আছে। তাহলে এই যোগটা কিন্তু অ্যালকেন, বুঝতেই পারতেছো, হ্যাঁ। এর তুমি যদি নামকরণও করো, দেখো কি হবে। নামকরণ করলে কিন্তু সোজাভাবে তুমি বলতে পারতেছো এই 1 2 3 4। তাহলে 1 নাম্বার কার্বনে কিছু নাই, 2 নাম্বার কার্বনে একটা ক্লোরিন আছে, 3 নাম্বার কার্বনে একটা ব্রোমিন আছে। তাহলে তুমি একে নামকরণ কিভাবে করবা? 1 মানে সরি, 1 2 নাম্বার কার্বন না, তাহলে 2 ক্লোরো 3 ব্রোমো, এটা কি 1 2 3 4, তাহলে প্রোপেন কিন্তু এটা, তার মানে এটা কিন্তু অ্যালকেন, এটা কনফার্ম তুমি। কারণ চান্দির মধ্যে এবারে আছে মানে কিন্তু অ্যালকেন ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু তাহলে সি নাই, আর আছে। তাহলে এই কার্বন, মানে এই যে এই কার্বনের ক্ষেত্রে আমরা দুই পাশে তাকায় দেখব, আর উপরে আছে আমাদের আর। আর এখানে একটু খেয়াল করো, এখানে কি আছে আমাদের? এখানে আছে আমাদের হলো কি আছে, এটা এটা হলো এন, তাই না? তাহলে এখানে কিন্তু আর আর এন আছে, তাহলে এটা কোন দিকে আমরা ঘুরাবো? চিন্তা করো এটা আসলে কোন দিকে ঘুরবে। এটা কিন্তু আমাদের এই যে আর থেকে আর এ আসবে আবার, তাহলে আর থেকে আর হয়ে কিন্তু এনেই আসবে, ঠিক আছে। এই দিকে কিন্তু আসবে না, কারণ এই পাশে তো আরেকটা আর আছে, তাহলে তুমি একে ফেলে রেখে আসতে পারবে না। তাহলে এটাও কিন্তু ডি টাইপের, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে তুমি এল টাইপ কিন্তু এখান থেকে বানাইতে পারবা। আশা করি বুঝতে পারছো, বিষয়টা আসলে জটিল কিছু না, হ্যাঁ। তাহলে হাইড্রক্সিল থাকলে তো ডান পাশে থাকলেই বুঝে ফেলবা। তবে আসলে ওই নিয়মটা আসলে ইউনিভার্সাল না, কারণ সবগুলো তো আসলে হাইড্রক্সিল থাকবে, বিষয়টা তো এরকম না। আর হাইড্রক্সিল থাকতেই হবে তাও এরকম না, ঠিক আছে। এখন আসো আমাদের মানে আলোক সমানতার সংখ্যা, এটা কিভাবে আমরা বের করব, মানে কয়টা সমাণু আমরা পাবো, এটা কিভাবে বের করব? এটা একটু মজার একটা সূত্র আছে, আলোক সমানুতার সংখ্যা। আলোক সমানুতার সংখ্যা ডিপেন্ড করবে তোমার কাইরাল কার্বনের উপর। যদি খেয়াল করো, যদি কাইরাল কার্বন n সংখ্যক হয়, তাহলে সমানুতা হবে বা সমাণু পাবো, কয়টা পাবো? 2 পাওয়ার n সংখ্যক, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি ইনপুট হয় 2, সরি যদি ইনপুট হয় 1, তাহলে আউটপুট কত পাবো? আমি আউটপুট হিসেবে আমি পাবো 2 পাওয়ার 1, দ্যাট মিন্স 2, ঠিক আছে। এটাই হলো মূল নিয়ম। যদি ইনপুট হয় তোমার 2, তাহলে আউটপুট কত পাবো? আউটপুট পাবো কিন্তু আমি 2 পাওয়ার 2, দ্যাট মিন্স 4, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মজার একটা বিষয়। তাহলে ল্যাকটিক অ্যাসিড, চিন্তা করো কাইরাল কার্বন কয়টা ছিল? একটা ছিল, তাহলে এখানে কিন্তু আমরা সমানত পাবো দুইটা। তার মানে মূল যৌগ একটা, একটা ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা হলো এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, একজনের সাপেক্ষে কিন্তু আরেকজন সমানও, দুইটা। আর টারটারিক অ্যাসিড যেটা আমরা এতক্ষণ ধরে বুঝাইলাম, এখানে কিন্তু আমাদের কাইরাল কার্বন ছিল দুইটা। তার মানে এখানে আমরা সমানতা কয়টা পাবো? 4টা, 2 পাওয়ার 2। এরকম ভাবে একটা এক্সাম্পল একটু মনে রাখতে হবে, সেটা হলো গ্লুকোজের জন্য। দেখবা গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু কাইরাল কার্বন আছে কয়টা, বলতে পারবা অনুমান করে? জায়ান, 4টা, হ্যাঁ গুড। কারণ উপরে আর নিচেরটা কিন্তু আমাদের কাইরাল কার্বন না। তাহলে ওইখানে কয়টা হবে? গ্লুকোজের কিন্তু 16টা হবে। দেখবা তোমাদের বইয়েতে আছে, সুন্দর করে দেওয়া আছে এটা। সংখ্যাটা মনে রেখো, 16টা তো আর আঁকানো সম্ভব না। 4টা যেটা, এটা আমি একটু আঁকায় দেখাবো। 2টা যেটা, এটা তো আমি আঁকায় দেখাইছি, তাই না? ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে 4টা যেটা, এটা একটু আমি আঁকায় দেখাবো, একটু অপেক্ষা করো, হ্যাঁ। কিন্তু 16টা কিন্তু দেখানো সম্ভব না, অনেক সময় লাগবে। গ্লুকোজের ক্ষেত্রে আমাদের কয় কার্বন বিশিষ্ট? দেখো আমি যদি সংকেতটা লিখি, উপরে নিচে করে যদি আমি সংকেত লিখি, তাহলে এখানে হবে CH2OH। আচ্ছা 6 কার্বন আগে দেই, দেখো 6 কার্বন, 3 3 3 3।
তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হলো CH2, সরি একটু মিস্টেক হয়েছে, উপরে হবে CHO, কারণ এটা অ্যালডিহাইড আর নিচে হবে CH2OH। হ্যাঁ, তাহলে এটাই হলো আমাদের মূল যৌগ। তাহলে এখানে তুমি বোথ সাইডে কার্বনের হাইড্রোজেন হাইড্রক্সিল ফিল আপ করো। তাহলে এখানে হাইড্রোজেন থাকলে এখানে হাইড্রক্সিল, এখানে হাইড্রক্সিল দিবা, এখানে হাইড্রোজেন দিবা, এখানে হাইড্রোজেন দিবা, এখানে হাইড্রক্সিল দিবা, এখানে হাইড্রক্সিল দিবা, আর এখানে হাইড্রোজেন দিবা, তাই না? তাহলে এই বেটা, এই বেটা, এই বেটা আর হলো এই বেটা। দেখো তাহলে এখানে কিন্তু কাইরাল কার্বন হলো n এর মান হলো 4। তার মানে তোমার সংখ্যা হবে কত? 2 × 4 = 16টা। 16টা তুমি এখান থেকে পাবা, ঠিক আছে? আচ্ছা, 4টা দেখলেই বুঝবা যে 16টা কীভাবে আসে, কীভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখাবো। আসো তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা যদি এখানে আর তেমন কিছু নাই, তাহলে আলোক সমানতার সংখ্যা। এখন আসো আমাদের কয়েকটা শব্দের সাথে পরিচিত হতে হবে, একটু একদম কনফার্ম লিখে রাখতে পারো যে এই ডিফিনেশনগুলো আসবে। দেখো হ্যাঁ বলো। কাইরাল 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 কার্বন, এই যে কাইরাল কার্বন, দেখো 4টা না, এই যে 4টা না কাইরাল কার্বন। তাহলে 4টা হলে তোমার সমানুতার সংখ্যা হবে 16টা। যেমন এটা আমি, আচ্ছা প্রথমটা একটু দেখাই, তারপর তো আমি 4টা ডাকাবই বললাম। আমি দেখো এই যে ল্যাকটিক অ্যাসিড, এখানে কাইরাল কার্বন কয়টা? একটা না? তাহলে এর সাপেক্ষে কয়টা সমানুতা? 2টা হয়েছে না? এই একটা, এই একটা, এর সাপেক্ষে এই, এর সাপেক্ষে এই, তাহলে 2টা। এরকম এই টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো কয়টা হবে আমাদের? এখানে কিন্তু আমরা 2টা এঁকেছি, আরও কিন্তু 2টা হবে। তাহলে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার একটা 2টা, তাহলে 2টা, যেহেতু কাইরাল কার্বন তাহলে এখানে আমাদের সমানুতা হবে 4টা। 4টা ভাই আমরা এখানে পাবো পাশাপাশি, ঠিক আছে? কিন্তু এখানে আমরা দেখেছি 2টা, আমরা 4টা কীভাবে হয় সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো, সেটা ডায়াস্টেরিওমার পড়ার সময়। একটু পরে আমি সেই টপিকটা লিখতেছি। তাহলে আসো কিছু শব্দের সাথে আমরা পরিচিত হবো। একটা হলো তোমার এনানসিওমার। দেখো এই যে এগুলা কিন্তু আসবে, এই যে এগুলো দেখো, তুমি যদি বোর্ড কোশ্চেন দেখো তাহলে দেখবে এনানসিওমার কতবার আসছে, এই ডিফিনেশন কিন্তু হিসাব নাই। এনানসিওমার আমি একটু বাংলায় লিখলাম একটা, এর আরও নাম আছে। হ্যাঁ, এর আরও নাম হচ্ছে অ্যান্টিমার অথবা অ্যান্টিপট, ঠিক আছে? অনেকগুলো নাম কিন্তু এর আছে, আমরা 3টাই লিখলাম মেইনলি। এনানসিওমার কি দেখো, আমরা কি দেখলাম? আমরা দেখলাম হলো তোমার ডি আর এল, মানে 2 টাইপের আমাদের আলোক সমানতা আছে। এখন এই যে ডি এবং এল, একজনের সাপেক্ষে আরেকজনকে এনানসিওমার বলা হয়। সোজা কথা, তোমরা 2 ভাই আছো, তোমার নাম হইতেছে রায়ান, তোমার ভাইয়ের নাম হচ্ছে ভুইয়ান, ঠিক আছে? ভুইয়ান রায়ানের সাপেক্ষে এনানসিওমার, রায়ান ভুইয়ানের সাপেক্ষে এনানসিওমার। ডি ল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিডের সাপেক্ষে এনানসিওমার, এল ল্যাকটিক অ্যাসিড ডি ল্যাকটিক অ্যাসিডের সাপেক্ষে এনানসিওমার। একজন আরেকজনের সাপেক্ষে যেই জিনিসটা সেটাই হলো এনানসিওমার। তাহলে সমাণু ডি সমাণুকে এল সমাণুর সাপেক্ষে, অথবা এল সমাণুকে, অথবা এল সমাণুকে, হ্যাঁ, ডি সমাণুর সাপেক্ষে, ডি সমাণুর সাপেক্ষে এনানসিওমার বলা হয়, ঠিক আছে? এটা এই পর্যন্ত, এর আসলে বিস্তারিত তেমন কিছু আলোচনা নাই, আসলে নাই তো। মানে একজনের সাপেক্ষে আরেকজনকে কি বলা হয় এটাই হলো আমরা বললাম যে এনানসিওমার। একজনের সাপেক্ষে আরেকজনকে এনানসিওমার, অ্যান্টিমার, অ্যান্টিপট। শব্দগুলো একটু মনে রাখো, কারণ কোনটা কোন সময় দিয়ে দেয় বলা তো যায় না। অ্যান্টিমারও চাইতে পারে, অ্যান্টিপটও চাইতে পারে, এনানসিওমারও চাইতে পারে, এই হলো মূল বিষয়। এরপরে আসো আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো রেসিমিক মিশ্রণ। হ্যাঁ, এই রেসিমিক মিশ্রণটাও দেখবা এ নাম্বারে আসে ডিফিনেশন। দেখো রেসিমিক মিশ্রণ বা রেসিমিক মিক্সচার যেটাকে আমরা বলি, এখানেও একই অবস্থা, একটা ডি সমানো আর একটা হলো এল সমানো, দুইটাকে যদি আমি মিশাই তাহলে সেটাই হলো আমাদের রেসিমিক মিশ্রণ বা মিক্সচার। মিক্সচার মানে কি? মোর দেন মোর দেন ওয়ান কম্পোনেন্ট মিক্সড ইন ওয়ান পট, মানে একটা পাত্রের ভিতরে মোর দেন ওয়ান কম্পোনেন্ট তুমি যদি মিশাও সেটাই হলো মিশ্রণ, তাই না? এই গ্লাসের ভিতরে আমি যদি একটা ডি আর একটা এল নেই, খেয়াল করো, এই গ্লাসের ভিতরে আমি যদি একটা ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড নিই তাহলে একটা মিশ্রণ তৈরি হবে। এই মিশ্রণটাকে আমরা কি বলবো? রেসিমিক মিশ্রণ। সোজা কথা, একটা ডি আর একটা এল। তাহলে রেসিমিক মিশ্রণ আর এনানসিওমার কিন্তু মানে দুইটাই ডি আর এল দিয়ে আমরা মনে রাখতে পারি যে ডি এবং এলকে একজনের সাপেক্ষে আরেকজনের এনানসিওমার বলা হয়। আর ডি আর এলকে যদি যখন আমরা একটা মিশ্রণ তৈরি করব, মিক্সচার তৈরি করব, তখন সেটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। তাহলে ডি সমানো ও এল সমানো
এল সমানোর মিশ্রণকে, ঠিক আছে, এল সমানোর মিশ্রণকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। ওকে, রেসিমিক মিক্সচার আমরা বলবো। ওকে, এখন এই জায়গায় কিছু কথা আছে। কথাটা হলো এখান থেকে তোমার এমসিকিউ আসে যে নিচের কোনটিতে আলোক সমানতা সম্ভব নয়। দেখো খেয়াল করো, এখানে কিন্তু আসলে আলোক সমানতা থাকবে না এই রেসিমিক মিশ্রণে। কেন থাকবে না? কারণ একটা জিনিস খেয়াল করো, তুমি যদি চিন্তা করো ডি ল্যাকটিক অ্যাসিডটা, যদি আমি এক্সাম্পলটা আনি, ডি ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের থিটা কি ছিল? +2.24, আমাদের ডেক্সটো রোটেটরি ছিল, তাই না, ডান ঘূর্ণি ছিল। আর এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কি ছিল? দেখো এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের থিটা ছিল কত? বাম ঘূর্ণি, তার মানে -2.24। সেম কিন্তু, হ্যাঁ, আয়নার কাছে তুমি যতটা বাঁকবা আয়না তো তোমাকে ততটাই বেঁকে দেখাবে, এটাই তো স্বাভাবিক। 2.24 পজিটিভ বাঁকা ছিল, এটাকে তুমি যখন এল করছো তখন কিন্তু 2.24ই মানে বাঁকবে। পার্থক্য হইতেছে আগে পজিটিভ ছিল এখন নেগেটিভ হয়ে গেছে, এই হলো পার্থক্য, আর কিছুই না। এখন এই দুইটাকে যদি মিশাও, ডি প্লাস এল যদি করো, তাহলে কি হবে দেখো তো, +2.24 প্লাস -2.24। তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো কি থাকতেছে না, অ্যাঙ্গেল থাকতেছে না, আমাদের কিন্তু কোনো ঘূর্ণন থাকতেছে না, সমাপাতিত থাকতেছে না। তাহলে কিন্তু রেসিমিক মিশ্রণ আমরা এক কথায় বলতে পারি এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। রেসিমিক মিশ্রণ বা মিক্সচার যেটা, এটা কিন্তু আলোক নিষ্ক্রিয়, কারণ এখানে কিন্তু আমাদের কোনো কি থাকতেছে না, আলোকের যে প্রপার্টি আছে, ঘূর্ণন যে অ্যাঙ্গেলটা আছে, এটা কিন্তু এখানে থাকতেছে না। তাহলে এটা হলো আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, আলোক নিষ্ক্রিয়। দেখো দুইটা সমাণু বানাইলা, সমাণুরা দুইটারে তুমি একটা পাত্রে মিশাইলা, মিশানোর পর দেখো সমাণু পর্যন্ত কিন্তু তারা কাইরাল কার্বন ছিল, সব ঠিক আছে, তারা আলোক সক্রিয় ছিল। আলোক সক্রিয় বলতে কিন্তু আমি বুঝি ওই যে ওইটা যে বহুমুখী আলোকে একমুখী আলোতে পরিণত করা। একটু হয়তো শব্দটা বলতে ভুলে গেছিলাম, আমি আবার বলতেছি, ওই যে পোলারাইজেশন বললাম না, ওইটা মানে হচ্ছে আলোক সক্রিয় হতে হবে, মানে হচ্ছে তোমার বহুমুখী আলোকে একমুখী কনভার্ট করার যে বিষয়টা, এটি হলো আলোক সক্রিয়। তাহলে কিন্তু এই সক্রিয়তাটা এখানে থাকবে না, মানে ওই যে ঘূর্ণনটা থাকবে না, বহুমুখী আলোকে একমুখী করার যে একটা প্রসেস ছিল, এটা আসলে এখানে থাকবে না। যার কারণে সেটাকে আমরা আলোক আসলে সক্রিয় বলতে পারতেছি না, আলোক নিষ্ক্রিয়। ওই কন্ডিশন কিন্তু আসলে 4টা হওয়া উচিত ছিল এখানে। আরেকটা চাইলে তুমি লাগাই দিতে পারো যে যৌগটা আলোক সক্রিয় হতে হবে। সক্রিয়টা কি? ওই যে আমি যেটা পোলারাইজেশন নিকল প্রিজম দিয়ে দেখাইলাম না, ওটাই কিন্তু সক্রিয়। আসলে মাঝখানে একটা ওয়ার্ড মিস্টেক হয়েছিল, এই জন্য বলে নিলাম এখন, ঠিক আছে। তাহলে রেসিমিক মিশ্রণ গেলে এনানসিওমার গেল। আশা করি এই দুইটা জিনিস আসলে বুঝতে পারছো। না বুঝলে আমি একটু আবার বলি, 1 মিনিটে খেয়াল করো। এনানসিওমার হলো ডি এবং এল, একজনের সাপেক্ষে আরেকজনকে আমরা এনানসিওমার বলবো। আর রেসিমিক মিশ্রণ হলো ডি এবং এল এর মিশ্রণ, যেটা সেটাই হলো রেসিমিক মিশ্রণ। তাহলে রেসিমিক মিশ্রণ হলে আমাদের কি ঘটবে? ডি এর ক্ষেত্রে আমাদের পজিটিভ অ্যাঙ্গেল থাকে আর এল এর ক্ষেত্রে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল থাকে, তাই না? তাহলে ডি এর ক্ষেত্রে যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল থাকে, এল এর ক্ষেত্রে যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল থাকে, তাহলে দুইটাকে মিশাইলে আমাদের পজিটিভ নেগেটিভ কাটাকাটি হয়ে আলটিমেটলি এখানে আলোক সক্রিয়তা থাকতেছে না, তাহলে এখানে আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে এই মিশ্রণটা কিন্তু পরবর্তীতে আর তোমার কোনো ধরনের সমানতা দেখাবে না। মিশ্রণ হওয়ার আগে কিন্তু সমানতা ছিল, দুইজনেই কিন্তু ছিল, কিন্তু মিশ্রণ হওয়ার পর কিন্তু আর সমানতা দেখাবে না। এই হলো মূল বিষয়। এখন আসো আমাদের লাস্ট যেই শব্দটা, সেটা হলো আমাদের ডায়াস্টিরোমার। লাস্ট বলতে আসলে ইম্পর্টেন্ট যেটা, ওই যে আমি দেখাইতে চাইলাম না যে দুইটা দিয়ে আমি চারটা, দুইটা কাইরাল কার্বন থাকলে আমি চারটা কিভাবে সমানতা বানাবো, এটা একটু দেখো, এটা একটু দেখার বিষয় আছে। এটা হলো ডায়াস্টেরিওমার। তাহলে 3টা শব্দ মনে রাখতেই হবে। ডায়াস্টেরিওমার, ঠিক আছে। হ্যাঁ রায়ান, শুনতেছ? দেখো, তাহলে ডায়াস্টেরিওমার জিনিসটা কি, এখানে দুইটা কন্ডিশন মনে রাখো, তাহলে তুমি সহজেই একে ডিফিনেশন আকারে বানাইতে পারবা। হ্যাঁ, ডায়াস্টেরিওমার কন্ডিশন দুইটা হলো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ইংলিশেই বলতেছি। হ্যাঁ, তাহলে ডায়াস্টেরিওমার শব্দই তো ইংলিশ, জাস্ট লেখছি বাংলায়। হ্যাঁ, ডায়াস্টেরিওমার কিন্তু নিজে ইংলিশ, এর কিন্তু আসলে বাংলা করা সম্ভব না, বাংলা নাইও আসলে। আচ্ছা আসো তাহলে কন্ডিশন, তাহলে কন্ডিশন দুইটা মনে রাখে এখানে, মানে একাধিক কাইরাল কার্বন থাকবে, মোর দেন ওয়ান কাইরাল কার্বন থাকবে, মোর দেন ওয়ান কাইরাল কার্বন। ঠিক আছে, শব্দগুলোই আসলে ইংলিশ, ওই অ্যানানসিওমারও ইংলিশ, অ্যান্টিমারও ইংলিশ, অ্যান্টিপডও ইংলিশ, রেসিমিক মিশ্রণ যেটা, ওটা তো রেসিমিক মিক্সচার, ওইটাও ইংলিশ, এই ডায়াস্টেরিওমার কিন্তু ইংলিশে। 2 নাম্বার আসো, এরা হলো তোমার মিরর ইমেজ তৈরি করবে না, মিরর ইমেজ নট তৈরি করবে না। তাহলে কাইরাল কার্বন থাকবে কিন্তু মিরর ইমেজ তৈরি করবে না। তাহলে যারা মিরর ইমেজ তৈরি করবে না, তাহলে ডিফিনেশনটাকে তুমি কি বলবা? হোয়েন মোর দেন ওয়ান কাইরাল কার্বন ইন কম্পাউন্ড বাট
ডোন্ট শো মিরর ইমেজ, তখন সেটাকে আমরা কি বলবো, স্টেরিওমার বলবো। তাহলে কন্ডিশন মনে রাখলে কিন্তু তোমার মূলত আসলে ডিফিনেশন খুব সহজেই বলতে পারবা, ঠিক আছে। তাহলে একের অধিক কাইরাল কার্বন থাকবে আর মিরর ইমেজ তৈরি করবে না। তাহলে আসো আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পলগুলো দেখলে আসলে আমাদের খুব আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা এক্সাম্পল আমরা একটু দেখার চেষ্টা করি। বিশাল বিরক্ত করতেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি বলতেছিলাম যে আমাদের মোর দেন ওয়ান কাইরাল কার্বন থাকবে আর হইতেছে মিরর ইমেজ এখানে আমরা পাবো না। তাহলে আমরা দেখি যে মোর দেন ওয়ান কাইরাল কার্বন বিশিষ্ট একটা যৌগ নিয়ে দেখি এবং কাইরাল কার্বন থাকা সত্ত্বেও মিরর ইমেজ আসে না, এরকম কিছু আমরা একটু দেখি। দেখো তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল নিলাম, ধরো COOH। হ্যাঁ, এটা একটু বুঝো, কারণ ওই যে আমি বলছিলাম যতগুলো কাইরাল কার্বন থাকবে তত 2 পাওয়ার n সংখ্যক কিন্তু আমাদের কি হবে, সমানতা তৈরি হবে। আমরা এখানে দুইটা দিয়ে দেখাবো, তুমি চাইলে 3-4টা দিয়েও দেখতে পারো, সমস্যা নাই। CL হাইড্রোজেন, তারপর হলো সি হাইড্রোক্সিল, আর হলো এখানে আমি নিলাম হাইড্রোজেন, আর এখানে নিলাম আমি CH3। ঠিক আছে, এটা আসলে দেখেই বুঝতেছো যে এটা আসলে রাইট সাইডে যেহেতু হাইড্রোক্সিল, এটা কিন্তু ডি টাইপের, এখানে ডিমই দরকার নাই। হ্যাঁ, ডায়াস্টেরিয়াম আসলে ডি দরকার নাই। ডায়াস্টেরিয়ামের আমাদের মূল বিষয় হইতেছে আমরা এখানে মিরর ইমেজ পাবো কিনা। যারা মিরর ইমেজ দিবে তারা কিন্তু আসলে ডায়াস্টেরিয়মার না, তারা কিন্তু এনানসিওমার। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে। এনানসিওমারে কি বলছি, একজন আরেকজনের সাপেক্ষে আমরা বলছি এনানসিওমার, তাহলে এখানে মিরর ইমেজ আমরা পাবো। বা ডায়াস্টেরিয়ামের কন্ডিশনেই কিন্তু আমরা বলছি যে এখানে মিরর ইমেজ আমরা পাবো না, জিনিসটা কিন্তু একটু মনে রাখো। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু দেখি এখানে কাইরাল কার্বন কয়টা, দুইটা না, তাহলে কিন্তু আমরা সমানতা পাবো 4টা। তাহলে আমরা একটু চাপায় লিখবো যাদের 4টা আটে আমাদের, ঠিক আছে। তাহলে আসো আমরা একটু দেখি, তাহলে এর সাপেক্ষে আমরা একটা যৌগ তৈরি করব। উপরেরটাকে আমরা আনচেঞ্জ রাখবো, আমি আগেও বলছি যে এটা কিনে মাথা ঘামে দরকার নাই, কাইরাল কার্বন নিয়ে মূলত আমাদের বিষয়। তাহলে কার্বন কার্বন আর হলো CH3, ঠিক আছে। তাহলে এখানে ক্লোরিন ওই পাশে মানে কাছাকাছি ছিল, তাহলে ক্লোরিন কাছাকাছি থাকবে, হাইড্রোজেন দূরে ছিল দূরেই থাকবে, হাইড্রক্সিল কাছাকাছি ছিল কাছাকাছি থাকবে, হাইড্রোজেন দূরে ছিল দূরেই থাকবে, আর CH3 তো CH3। তাহলে এর সাপেক্ষে একে কিন্তু আমরা একটা সমানও পাই গেছি, বাট দেখো এখানে কিন্তু মিরর ইমেজ তৈরি করছে, তাহলে এটাকে আমরা ডায়াস্টেরিওমার বলবো না। ঠিক আছে, তাহলে একের সাপেক্ষে তাহলে এক থেকে আমরা 2 নাম্বার পাইলাম। ঠিক আছে, মানে এক এক নাম্বারটা হলো আমাদের মূল যৌগ, 2 নাম্বার আমরা একটা মিরর ইমেজ পাই গেছি। এখন আসলে এক থেকে যদি আমরা আরেকটা তৈরি করি 3 নাম্বার, তাহলে যে কোনো একটা চেঞ্জ করবো। কাইরাল কার্বন এখানে দুইটা না, খেয়াল করো নিয়ম কিন্তু এরকমই। প্রসিডিউরটা একটু মনে রাখো, প্রথমে 2টা কাইরাল কার্বনেরই আমরা জায়গা চেঞ্জ করছি, মানে হইতেছে সামনেটা সামনে আছে, দূরেটা দূরেই দিছি, মানে জায়গা চেঞ্জ করছি। এরপরে আমরা একটা কাইরাল কার্বনকে স্টপ রাখবো আর একটা কাইরাল কার্বনকে আমরা চেঞ্জ করব, জায়গা চেঞ্জ করব। প্রসিডিউর কিন্তু এরকমই, 3টা থাকলে প্রথমে 3টাই করবা, তারপরে 2টা করবা, তারপরে একটা একটা করে করবা, এটাই হলো নিয়ম। ঠিক আছে, একটু মনে রাখো এটা। তাহলে 1 থেকে 2 পাইছি, তাহলে 1 থেকে 3 আরেকটা আনবো, তাহলে একটা কাইরাল কার্বন স্টপ রাখবো, কোনো চেঞ্জ করবো না, আরেকটা কাইরাল কার্বন আমরা চেঞ্জ করবো, নিচের হোক উপরে হোক দেখার বিষয় নেই, যে কোনো একটা করলেই হলো। তাহলে আরেকটা যদি করি COOH, এটা একটা সি, আমরা উপরেরটাকেই কনস্ট্যান্ট রাখলাম, মানে স্টপ রাখলাম, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন দিলাম। নিচেরটা যেটা সেটাকে আমরা একটু তৈরি করব, এই যে হাইড্রোক্সিল যেটা এটা সামনে আসবে, দেখো হাইড্রোক্সিল এই পাশে ছিল না, তাহলে এই পাশে আসবে, আর হাইড্রোজেনটা এই পাশে আসবে, আর এই CH3 আসবে। ঠিক আছে, এটা হলো 3 নাম্বার। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, একের সাপেক্ষে 3, এই কি আসলে মিরর ইমেজ হবে? কখনোই কিন্তু হবে না। মানে বিষয়টা হইতেছে উপরের টুকু ঠিক আছে, মানে এই যে এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, মানে মাথাটুকু ঠিক আছে, কিন্তু পাওটুকু ঠিক নাই। মানে হাত ডান হাতের জায়গাতে আছে, বাম হাত বাম হাতের জায়গাতে আছে, কিন্তু নিচের ক্ষেত্রে দেখো ডান পা আর বাম পা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে কিন্তু এরা মিরর ইমেজ দিবে না। তার মানে একের সাপেক্ষে কিন্তু 3 হইতেছে তোমার কি, ডায়া স্টেরিওমার, বাট একের সাপেক্ষে 2 কিন্তু ডায়া স্টেরিওমার না। তাহলে আমরা 3টা পাই গেছি, আরেকটা আমরা পাবো, তাহলে আরেকটা কিভাবে বের করবো? তাহলে আরেকটা বের করবো আমরা, এই যে 3 নাম্বারের সাপেক্ষে একটা ইমেজ তৈরি করব। দেখো 3 নাম্বারের সাপেক্ষে যদি আমরা একটা ইমেজ তৈরি করি, এটা কিন্তু জানা লাগবে। হ্যাঁ, ডায়াস্টেরিওমার কিন্তু পরীক্ষায় আসে, এবং এই 2 কার্বন বিশিষ্ট মোস্ট আছে, 3 কার্বন বিশিষ্ট সম্ভব না, কারণ 3 কার্বন বিশিষ্ট নিলে কয়টা আগাইতে হবে, 8টা আগাইতে হবে, এরকম আসলে পসিবলই না, মানে অনেক সময় লাগবে, চিন্তা করতে করতে বের করা লাগবে। তাহলে আসো আমরা এর সাপেক্ষে একটা তৈরি করবো এখন, তাহলে COOH, ঠিক আছে। তাহলে কার্বন ক্লোরিন কাছাকাছি ছিল ছিল, হাইড্রোজেন ছিল ছিল, তাহলে এখানে কার্বন, এখানে হাইড্রোজেন ছিল ছিল, এখানে হাইড্রক্সিল ছিল ছিল, আর নিচে CH3 ছিল ছিল। তাহলে এটা হলো 4। ঠিক আছে, তাহলে আমরা আগে এনানসিওমারগুলো লিখি। হ্যাঁ, এনানসিওমার,
এনানসিওমার, খেয়াল করো এনানসিওমার। তাহলে এনানসিওমার কে কে? 1 2, এই একটা জোড়া এনানসিওমার পাইছি, 3 আর 4 এরা কিন্তু এনানসিওমার, ঠিক আছে। দেখো তো আরো কেউ এনানসিওমার হবে? আর কিন্তু কেউ এনানসিওমার হবে না, কারণ কেউ কারোর সাথে আসলে দর্পণ প্রতিবিম্ব হবে না। এটাকে আমরা একটু ব্লক করে দিই, হ্যাঁ। তাহলে 1 2 3 4 এরা কিন্তু এনানসিওমার, বাট দেখো 1 3, তাহলে ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। তাহলে কে কে প্রতিবিম্ব হচ্ছে না, একের সাপেক্ষে 3 হচ্ছে না, এটা একটা। দেখো একের সাপেক্ষে কি 4 হবে? তুমি যদি এই যে এটাকে এর উপর আইনে বসাই দাও, তাহলে হাইড্রোজেন কিন্তু ক্লোরিনের উপরে বসবে, ক্লোরিন কিন্তু হাইড্রোজেনের উপরে বসবে। তাহলে কিন্তু এই বেটাও আসলে তোমার মিরর ইমেজ তৈরি করতেছে না, ঠিক আছে। তাহলে তোমার একের সাপেক্ষে 4ও হয় নাই, মানে বাকি যেগুলো আছে সেগুলো একটাও হয় নাই, মূল কথা হচ্ছে এটাই, ঠিক আছে। তাহলে 1 3 1 4, তাহলে বাকি কি আছে দেখো, 2 3 আছে, আর হচ্ছে 2 4 আছে, 2 3 আর হলো 2 4, এরা কিন্তু একটাও দেখো মিরর ইমেজ কিন্তু হবে না। মিরর ইমেজ মানে বুঝাইতেছি আমি, যেই পাশটা সেই পাশের উপরে এসে পড়তে হবে, এটাই হলো আমাদের মূল কথা। বাট এরা কিন্তু সমানতা, এরা কিন্তু সমানু, বাট নট মিরর ইমেজ, প্রতিবিম্ব তৈরি করে নাই, একটা সাপেক্ষে আরেকটা পরিপূর্ণ প্রতিবিম্ব তৈরি করে নাই, পার্শিয়াল প্রতিবিম্ব তৈরি করছে, কিন্তু এরপরেও কিন্তু এরা সমানু। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, হ্যাঁ। দেখো আমি আবার বলতেছি, ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে আমাদের মোর দ্যান 1 কাইরাল কার্বন লাগবে, আর শর্ত রয়েছে মিরর ইমেজ হওয়া যাবে না, মানে এই কন্ডিশনটা কি ওরা বলছে হইতেছে ডায়াস্টেরিওমার। তাহলে আমরা একটা 2 কার্বন মানে 2টা কাইরাল কার্বন বিশিষ্ট একটা যৌগ নিলাম, 2টা কাইরাল কার্বন বিশিষ্ট একটা যৌগ নিয়ে আমরা 4টা সমানতা আঁকাইলাম। কিভাবে আঁকাইলাম? প্রথমটার সাপেক্ষে দ্বিতীয় একটা আমরা কি বানাইছি, একটা ইমেজ বানাইছি, ঠিক আছে। মানে 2টা কাইরাল কার্বনেরই সাইড চেঞ্জ করছি। একের সাপেক্ষে 3 নাম্বার একটা বানাইছি, যেখানে একটা কাইরাল কার্বন স্টপ রাখছি আর একটা কাইরাল কার্বনের সাইড চেঞ্জ করছি, এটা একটা পাইছি। তাহলে তো আর কাইরাল কার্বন নাই, তাহলে একটাকে যেহেতু 1 পর্যন্ত আনছি, তাহলে একের উপর আর কোনো ক্ষমতা নাই। এখন 3 নাম্বার থেকে একটা আমরা বানাইছি, ঠিক আছে। তাহলে 3 নাম্বার থেকে আমরা একটা 4 বানাইছি, 3কে কপি করছি আর কি জাস্ট। তাহলে 3কে কপি করে আমরা একটা 4 বানাইছি, তাহলে 3 আর 4 1 আর 2, এরা কিন্তু পরস্পর এনানসিওমার, দ্যাট মিনস এরা মিরর দেখাবে, একজনের সাপেক্ষে আরেকজন মিরর দেখাবে। বাট বাকি যেগুলো আছে 1 3 1 4, তারপর হচ্ছে 2 4, তারপর 2 3, এরা কিন্তু একজনের সাপেক্ষে আরেকজন মিরর না, অতএব এরা হলো ডায়াস্টেরিওমার। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, হ্যাঁ। এর চেয়ে আর সহজ করে বলা সম্ভব না, যতটুকু বলছি এর চেয়ে আসলে আর লাগবেও না, হ্যাঁ। এতটুকু বুঝলেই আলহামদুলিল্লাহ এনি এক্সাম কভার করতে পারবা। আশা করি বিষয়টা বুঝছো। এখন আসো আমাদের লাস্ট যে জিনিসটা এই অপটিক্যাল আইসোমারিজম থেকে, তাহলে কিন্তু শেষ, সেটা হলো তোমার মেসো কম্পাউন্ড, হ্যাঁ। মেসো কম্পাউন্ডটা হলো খুবই সোজা, একটু খেয়াল করো, এটা একটু আমি এই পাশে লিখি। মেসো কম্পাউন্ড, দেখো মেসো কম্পাউন্ডটা হলো তোমার একটা কাঁঠাল পাতা, দেখছো না কাঁঠাল পাতা? কাঁঠাল পাতা শহরে থাকো, আসলে দেখছো কিনা আল্লাহ ভালো জানে। কাঁঠাল পাতা দেখছো না? দেখছো রায়ান, দেখছো হাতে নিয়ে কখনো? কাঁঠাল পাতাও দেখো নাই? আরে সর্বনাশ রে ভাই, আমাদের বুয়েটের বড় ভাইরা বলতো যখন উদ্বাসে কোচিং করতাম, যে দেখবি অনেকে এক সময় বলবে যে ধান গাছও চিনে না, হ্যাঁ। এরকম তো মনে হচ্ছে। আচ্ছা একটা পাতার ছবি আঁকাই, জাস্ট একটু খেয়াল করো, হ্যাঁ। একটা পাতার ছবি আঁকাইলাম জাস্ট, কাঁঠাল পাতা না, ধর অন্য একটা পাতা গেলাম, মাঝখানে কি থাকবে, একটা শিরা থাকবে। এখন এই শিরা দেখো, আমি যদি এই পাতাটাকে একটু খেয়াল করো, এই মেসো কম্পাউন্ড বোঝানোর জন্য বলতেছি, এই পাতাটাকে আমি যদি মাঝ বরাবর ভেঙে ফেলি, তাহলে একটা পাতা আরেকটা পাতার উপরে ভেঙে যাবে না? আমার হাতটা একটু চিন্তা করো, এই যে এটা একটা এটা একটা, মানে এই পাশে একটা এই পাশে একটা, আর মাঝখানে এই যে কলমটা হইতেছে, এই যে শিরাটা, ঠিক আছে, এই যে এরকম তো একটা পাতা থাকে, এই যে এরকম কিন্তু পাতা থাকে, তাই না? আমি একটু ফাঁক করে এইভাবে দেখাইতেছি, জাস্ট পাতা কিন্তু এরকম ভাবে থাকে। এই মাঝ বরাবর আমাদের এই যে বৃদ্ধা, এই যে মাঝখানে যে আঙ্গুলটা, এটা যদি শিরা হয়, তাহলে আমি একটু এইভাবে দেখাইতেছি, এই জন্য একটু সুবিধা হওয়ার জন্য। তাহলে এই পাশে একটা পাতা, এই পাশে একটা পাতা, এই কলমটা হলো শিরা। তাহলে আমি যদি মাঝ বরাবর এই কলম বরাবর যদি একে ভাঙি, তাহলে এইভাবে পড়ে যাবে না একটা আরেকটার উপরে? দেখো এই যে বৃদ্ধাঙ্গুল উপর পড়ে গেছে, এই যে এটা এটার উপর পড়ে গেছে, মিডল ফিঙ্গার উপর পড়ে গেছে, এই অনামিকা অনামিকার উপর পড়ে গেছে, এই ইন্ডেক্সের উপর পড়ে গেছে। এরকমই তো ঘটবে, তাই না? পাতার ক্ষেত্রেও তো এরকম ঘটবে। দেখো একটা কাঁঠাল পাতা তুমি চিন্তা করো, যদি না দেখে থাকো আজকে গুগলে দেখো সার্চ দিয়ে, ঠিক আছে। তাহলে এই পাতাটা হুবহু একই অবস্থা, যদি মাঝ বরাবর ভেঙে দাও, তাহলে কিন্তু এই পৃষ্ঠা এই পৃষ্ঠার উপর পড়ে যাবে। মেসো কম্পাউন্ডটা হলো এরকম,
যদি দুইটা কাইরাল কার্বন এর মাঝখানে, মানে কাইরাল কার্বন তো মোর দেন ওয়ান থাকতে হবে, এখানেও কন্ডিশন একটা, যে দুইটা কাইরাল কার্বনের মাঝ বরাবর তুমি যদি ভেঙে দাও তাহলে একটা আরেকটার উপর ভেঙে পড়ে যাবে, মানে একটা আরেকটার উপর পড়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে কন্ডিশন কিন্তু এখানেও মানে মোর দেন ওয়ান কাইরাল কার্বন থাকতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু এই একটা কন্ডিশন মনে রাখতে হবে, কন্ডিশন মোর দেন ওয়ান কাইরাল কার্বন, ওয়ান কাইরাল কার্বন, ঠিক আছে? তাহলে এটা পাতা দিয়ে মনে রাখতে পারো। যেমন মনে করো ওই যে টার্টারিক অ্যাসিড লিখছিলাম না, ওইটাই একটা মেসো কম্পাউন্ড। দেখো আমি একটা ওই এক্সাম্পলটা আবার একটু টাইনে আনতেছি, মানে বিষয়টা বুঝতে পারছো তো? মানে কোনো একটা যোগের মাঝ বরাবর আমি যদি কাইটে ফেলাই, মানে ভেঙে ফেলি, তাহলে একটা আরেকটার উপরে সরাসরি গিয়ে পড়বে। এক্সাম্পলটা দেখো তাহলে আরো ভালো বুঝবা। তাহলে COOH, সি হাইড্রোজেন, আর এই পাশে হইতেছে ধরো হাইড্রক্সিল দিলাম, এই পাশে মনে করো হাইড্রোজেন দিলাম, এই পাশে মনে করো হাইড্রক্সিল দিলাম, ঠিক আছে? এটা ডি অ্যালমেল কোনো কিছু দরকার নাই, আমরা নর্মালি একটা টার্টারিক অ্যাসিড দেখাইলাম। তাহলে COOH, এটা কিন্তু টার্টারিক অ্যাসিড, তাই না? টার্টারিক অ্যাসিড, ওকে। তাহলে এটা হলো টার্টারিক অ্যাসিড। কোথায় থাকে? তেঁতুলো থাকে। আবার বলতেছি, খেয়াল করো। তাহলে এটা কি হবে? এই যে মাছ বরাবর তুমি যদি কাটো এর, দেখো মাছ বরাবর তুমি যদি কাটো, একে বলা হয় প্রতি সমতল তল প্ল্যান, ঠিক আছে? এটা হইতেছে প্রতি সম একটা তল বা প্ল্যান। তাহলে এই যে একটা কাইরাল কার্বন, এই একটা কাইরাল কার্বন, তাহলে দুই কাইরাল কার্বনের মাঝখানে তুমি যদি কাটে ফেলো, মনে রাখতে হবে কিন্তু এখানে কিন্তু সিমেট্রিক্যাল কাইরাল কার্বন থাকতে হবে। হ্যাঁ, মানে কাইরাল কার্বন তিনটা আছে, তাহলে তুমি ভাঙবা কোথায়? ওইটা কিন্তু মেসো কম্পাউন্ড হবে না, এটা কিন্তু মনে রাখা লাগবে। তাহলে কিন্তু জোড় সংখ্যক হতে হবে, জোড় সংখ্যক। এটাও কিন্তু একটা কন্ডিশন বলতে পারো, মোর দেন ওয়ান এবং জোড় সংখ্যক হতে হবে। সেটা চারটাও হতে পারে, দুইটাও হতে পারে, এটাও কিন্তু হতে পারে। আবার গ্লুকোজ মনে করে না কিন্তু, কারণ গ্লুকোজের উপরে থাকে অ্যালডিহাইড মূলক আর নিচে থাকে কিন্তু অ্যালকোহল মূলক, ওইটা কিন্তু হবে না। তাহলে মেসো কম্পাউন্ড দেখো, এটা তুমি যদি কাইটে ফালাই দাও তাহলে এই বেটা পড়বে গিয়ে কিন্তু এই যে এর উপরে, তাই না? মানে এই যে এটাই তো একটা পাতা, এই পাতাটা তুমি যদি ভাঁজ করে ফেলাও তাহলে এই কিন্তু গিয়ে পড়বে এর উপরে, হাইড্রক্সিল হাইড্রক্সিলের উপরে, হাইড্রোজেন হাইড্রোজেনের উপরে, এই কার্বন কিন্তু কার্বনের উপরে। এইরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হইতেছে মেসো কম্পাউন্ড। আশা করি বুঝতে পারছো, এটা আসলে জটিল কিছুই না, একদম সিম্পল জিনিস। মানে মাছ বরাবর আমি ভেঙে ফেলে দিলে একজন আরেকজনের উপরে গিয়ে পড়বে। একটা পাতাকে ভাঙলে শিরা বরাবর যদি আমি একটা পাতা ভাঙি, ভেইন বরাবর যদি একটা পাতাকে ভাঙি, তাহলে পাতার এক পৃষ্ঠ আরেক পৃষ্ঠের উপরে সমানভাবে পতিত হবে, জাস্ট লাইক এই হাতের মতো। হাতটাকে এইরকম ছিল, আমি যদি হাতকে এই মাছ বরাবর ভাঙি তাহলে এইভাবে এরা জোড়া লেগে যাবে। এটাই হলো আমাদের মেসো কম্পাউন্ড। তাহলে কিন্তু আমাদের শেষ, অপটিক্যাল আইসোমারিজম শেষ, মানে আইসোমারিজম কিন্তু পুরাটাই শেষ। স্ট্রাকচারাল দেখলাম, জিওমেট্রিক্যাল দেখলাম, আর হইতেছে অপটিক্যাল দেখলাম। রিটেনের জন্য জিওমেট্রিক আর অপটিক্যাল খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার জিওমেট্রিকটা খুবই ইম্পর্টেন্ট। আর এমসিকিউর জন্য তো যেগুলো বললাম সেগুলো জানতেই হবে, বিশেষ করে গ্লুকোজের কয়টা সমানুপাবে এটা জানতে হবে। আর অন্যান্য কিছু সংকেত দিয়েও তোমাকে বলতে পারে যে এখানে কয়টা পাওয়া যাবে, ঠিক আছে? যেমন তোমাকে যে কোনো সংকেত দিয়ে জিজ্ঞেস করবে যে এখানে কাইরাল কার্বন কয়টা আছে, এটাও জিজ্ঞেস করতে পারে। অথবা অন্য যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। ধরো একটা সংকেত বললাম, হ্যাঁ লাস্ট, আর পড়াবো না আজকে। হ্যাঁ, ধরো এই যে বাংলা লিখে দিল অথবা তোমাকে ইংরেজিতে লিখে দিল, এই যে এরকম লিখে দিল, খেয়াল করো। মানে আমি তো এখানে যত কিছু আঁকাইছি সবগুলো কিন্তু কেমিক্যাল সংকেত দিয়ে আঁকাইছি, কোনো কিছু কিন্তু ইংরেজি আর নামকরণ আজকে লেখি নাই, তাই না? একটা নামকরণ দিয়ে দেখো, তোমাকে ধরো নামকরণ দিয়ে দিল। ধরো তোমাকে বললো ট্রু থ্রি ডাইক্লোরো, ঠিক আছে, ডাই ক্লোরো বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এর কাইরাল কার্বন কয়টা আছে, এর সমানতা কয়টা আছে, সংখ্যা নির্ণয় করো, এইভাবে তোমাকে বলতে পারে, ঠিক আছে? অথবা এটার ডায়াস্টেরিয়াম কি কি কয়টা হবে, কে কে হবে, সংখ্যা অনুযায়ী দেখাও, এটাও হতে পারে। আগে তুমি দেখো এর সংকেতটা আগে লেখো। বিউটানোয়িক অ্যাসিড, তাই না? তাহলে 4 কার্বন কনফার্ম। লাস্টেরটা যেটা, এটা কিন্তু আমরা আগে লিখে ফেলি। আমি আবার বলতেছি, এই নামকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিউটানোয়িক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট বিউটানোয়িক অ্যাসিড, আগে 4টা কার্বন তুমি দাও। তাহলে COOH, 4 কার্বন হয়ে গেছে। এখন 2 3, তার মানে 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বন আমাদের কি থাকবে? ক্লোরিন থাকবে। তাহলে এই বেটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, এই হলো 4 নাম্বার কার্বন। আশা করি নামকরণ কোন দিক থেকে করতে হয় মনে আছে, যেই দিকে আমাদের কার্যকরীমূলক থাকবে সেই দিক থেকে আমরা নামকরণ করব। তাহলে 2 3, তার মানে 2 নাম্বার পজিশনে আর 3 নাম্বার পজিশনে ডাইক্লোরো, মানে দুইটা ক্লোরিন আছে। তাহলে একটা হলো 2 নাম্বার পজিশনে ক্লোরিন, আর একটা হলো 3 নাম্বার পজিশনে ক্লোরিন। তাহলে বাকিগুলো তুমি হাইড্রোজেন দিয়ে পূরণ করে দাও। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে হলো CH3। দেখো তো এখানে কাইরাল কার্বন কয়টা আছে রায়ান?
দুইটা আছে, হ্যাঁ, এই যে এটা একটা। তাহলে এখান থেকে বলবে যে এর ডায়াস্টেরিওমার ড্র করে দেখা, ওই যে চারটা ফিগার আঁকাইতে হবে। চারটা বলতে ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম, যেহেতু কাইরাল কার্বন দুইটা, তাহলে 2 পাওয়ার 2 মানে কয়টা হবে? চারটা হবে না? তাহলে এখান থেকে এনানসিওমার বের করতেও বলতে পারে, অথবা ডায়াস্টেরিওমার বলতে পারে যে কে কে এনানসিওমার হবে বের করে দেখাও, কে কে ডায়াস্টেরিওমার হবে এটা বের করে দেখাও।